স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন পাবলিক পার্লামেন্টে। সাথে আছে তাইমুর রশিদ। আমার সাথে আজকে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন চারজন অতিথি। আমার হাতে ডানে আছেন বিএনপির সহ সম্পাদক নীলুফার চৌধুরী মনি এমপি, আছেন নাগরিক ঐক্যের যুগ্ম সাধারণ সম্পাদক সাকিব আনোয়ার। আমার হাতে বামে আছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, আছেন এনসিপির যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদিন শিশির। আপনাদের চারজনকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। দর্শক, পাবলিক পার্লামেন্টের আমাদের আজকের বিষয় বিচার নাকি দায় মুক্তি। স্টুডিও আলোচনা শুরু করতে চাই নীলুফার চৌধুরী মনি আপনাকে দিয়ে। হঠাৎ করেই স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন মোহাম্মদ শাহাবুদ্দিন। এই আলোচনা আছে যে বিএনপির সাথে আসলে এক ধরনের সমঝোতার ভিত্তিতেই তার এই সিদ্ধান্ত কিনা, এবং এখন অভিযোগ করা হচ্ছে বিএনপিকে আসলে তাকে সেফ এক্সিট দিতে চাচ্ছে কিনা। বিএনপি কি আসলেই মোহাম্মদ শাহাবুদ্দিনকে সেফ এক্সিট দিতে চায়? ধন্যবাদ আপনাকে, যারা শুনছেন এবং আমার সাথে যারা আছেন সবাইকে শুভেচ্ছা। দেখেন, বিএনপি বিচার বিভাগের উপর শ্রদ্ধাশীল। আমি যদি বলি যে ফ্যাসিস্টের সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপর যে ধরনের টর্চার করা হয়েছিল, বিচারের নামে প্রহসন করা হয়েছিল, তখনও বিএনপি কিন্তু বিচার বিভাগের নাম নিয়ে কিন্তু যে ধরনের কথা বলা উচিত ছিল বলে নাই, এবং সংবিধানকে সমুন্নত রেখে বিএনপি সব কিছু করতে চায়। আপনার বাংলাদেশের যে কথাগুলো হচ্ছে মহামান্য রাষ্ট্রপতিকে নিয়ে, সাবেক তো সেইখানে উনি স্বাস্থ্যজনিত কারণে, অসুস্থজনিত কারণে দেশের বাইরে গিয়েছেন। এটা সত্যি যে উনি অসুস্থ, তো অসুস্থজনিত কারণে উনি ওপেন হার্ট সার্জারি রোগী, তার অনেক সীমাবদ্ধতা আছে। সেটার পরে উনি গিয়েছেন এবং এসে উনি পদত্যাগ করেছেন। তো সেইখানে ভেতরে কি, এটা আমিও জানি না, আপনিও জানেন না, এখানে বাকি তিনজনও জানেন না। আমরা অনুমান করতে পারি, এই যা গুঞ্জন। তো সেইখানে আমরা যেটা দেখব, সেই সাবেক রাষ্ট্রপতি মহামান্যের ওনার চিঠিটাকে আমরা যদি প্রাধান্য দিই, উনি অসুস্থজনিত কারণ দেখিয়েছেন এবং উনি এখন পর্যন্ত ওইখানে আছেন, বাসা ছাড়বেন হয়তো বা চলে গেছেন। তো সেই জায়গায় আপনার ওনার যদি মিনিমাম কোনো সমস্যা থাকতো, সমস্যা সৃষ্টি করতো, উনি বলতেন যে উনি চিকিৎসার জন্য বিদেশেও যাবেন, এই ধরনের আলোচনা। চিকিৎসা যদি শেষ না হয় থাকে তাহলে যেতে পারেন। এর আগে আপনার ইন্টারিম সরকারের সময় আপনার হামিদ সাহেব প্রেসিডেন্ট, উনিও গিয়েছিলেন, ওনার নামে মামলা হয়েছিল, হুলিয়া হয়েছিল, বাট উনি যখন দেশে ফিরে এসেছেন, দেখেন ইন্টারিম সরকার কিন্তু তাকে অ্যারেস্ট করেন নাই। হতে পারে বয়স্কজনিত কারণে, হতে পারে রাষ্ট্রপতির কারণে, বিভিন্ন কারণে। তো তারপরে এখন পর্যন্ত উনি কিন্তু অ্যারেস্ট হন নাই। ঠিক একই অবস্থায় এই রাষ্ট্রপতি বিচার বিভাগের জায়গায় কাজ করবে। যেমন ধরেন দুদককে অলরেডি একটা বোধহয় নোটিশ তার নামে হয়েছে, তো সেটা করবে। বিদেশ যদি যাওয়ার ওই ধরনের, যদি ওনাকে নিয়ে বিদেশ কাদের উপর নিষেধাজ্ঞা দেয়, যারা খুব সিরিয়াস আসামি, খুব সিরিয়াস, সে গেলে বিদেশে অনেক রকম খারাপ কাজ করতে পারে, সন্দেহের উপর যে দেশের বিরুদ্ধে কোনো চরম কিছু করতে পারে, এইসব কারণে নিষেধাজ্ঞা আসে। তো যদি তাকে এরকম মনে করা না হয়, উনি যদি কন্টিনিউ বিদেশে চিকিৎসা, যেটা উনি বলেছিলেন যে তার চিকিৎসার প্রয়োজন, যদি যান, সরকার দিতে পারেন। আমি বলবো না দিবেন, এটাও আমি শুনিনি, দিবেন না এটাও আমি শুনিনি। আমি বললাম দিতে পারেনের জায়গায় দিতে পারেন। আর যদি তার নামে কোনো মামলা মোকদ্দমা হয়, মামলা মোকদ্দমা শুধু সরকার করবে এমন না। এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজকে তার ব্যাপারে অভিযোগ দায়ের হয়েছে, সেটাই আমি এটাই বলছি যে এটা যারা এতদিন এই রাষ্ট্রপতিকে নিয়ে যারা অনেক কথা বলেছেন, তারাও করতে পারে। এখন সেটা দেখবে বিচার বিভাগ, দেখবে আইনের অনুশাসন। তো সরকার যেটুকু করবে, আইনের ভেতর থেকে যতটুকু করা যায় একজন রাষ্ট্রপতি হিসেবে হয়তো সেইটুকু সরকার করতে পারে। এই কথাটা বলা হয় যে বিএনপির যতদিন তাকে দরকার ছিল, মানে প্রয়োজনে ব্যবহার করেছে, এখন প্রয়োজন শেষ। এই বিষয়ে দেখেন, বিএনপি দায়িত্ব নিয়েছে রাষ্ট্রের প্রায় 6 মাস হয়ে যাচ্ছে, 5 মাসের ঊর্ধ্বে। তো প্রায় 6 মাসের মধ্যে পড়েছে। সেইখানে তাকে তো বিএনপি ইলেকশনের পরে তাকে তো প্রয়োজন ছাড়াও হতো। প্রথম অধিবেশনেই তো রাষ্ট্রপতি চেঞ্জ করতে পারতো, এর আগে করেছে। এর আগে আওয়ামী লীগের সময় বিএনপির রাষ্ট্রপতি চেঞ্জ করেছে প্রথম অধিবেশনেই। তো তখন তো কোনো দরকার ছিল না, ধরে নিলাম দরকার ছিল নির্বাচনের সময়।
ধরে নিলাম দরকার ছিল দেশের কোনো সহিংসতা এড়ানোর জন্য বা সাংবিধানিক জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়টার কথা বলতে পরবর্তী চাচ্ছেন। সময়। জি। তো বিএনপির আর কি থাকতে পারে এখানে? আপনি বলেন যে এই 6 মাস তাকে রেখেছেন, 6 মাস যদি রাখতে পারেন, বাকি সময় রাখলে তো সমস্যা হতো না। তো এখন কেউ যদি নিজে থেকে পদত্যাগ করেন, তাকে তো আর বলার কিছু নাই। জি। আবার আপনার কাছে আসবো। এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, নিরুফা চৌধুরী মনি বলছেন, আজকে আইনমন্ত্রীও বলছেন যে মোহাম্মদ শাহাবুদ্দিনের বিষয়ে সরকার সবকিছু যাচাই বাছাই করে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেবে। একদিকে যেমন জন দাবিকে গুরুত্ব দেবে, সেই সঙ্গে তিনি যেন কোনো অন্যায়ের শিকার না হন সেটাও খেয়াল রাখা হবে। এই যে বিএনপিকে আসলে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত আসলে নেবে। ধন্যবাদ। প্রশ্ন হচ্ছে গত 5-6 মাসে আসলে সঠিক সিদ্ধান্ত বিএনপি কটা নিয়েছে, সেটা তো যথেষ্ট প্রশ্নের দাবি রাখে। দেখেন, আমরা 24-এর গণ অভ্যুত্থানের পরে কিছু মৌলিক দাবি করেছিলাম। তার ভিতরে একটা হচ্ছে যে চুপ্পুকে সরায় দেওয়ার ব্যাপারে, 72-এর সংবিধান সাসপেন্ড করবার ব্যাপারে, এবং আমাদেরকে বারবার বিএনপির তরফ থেকে বলা হয়েছে যে ধারাবাহিকতা নষ্ট হবে, পাওয়ার ট্রানজিশন যেটা হচ্ছে সেখানে অনিশ্চয়তা তৈরি হবে, দেশের অস্থিতিশীলতা অশুভ তৈরি হবে, শক্তি সুযোগকে কাজে লাগাবে, এগুলো বহু কিছু বলা হয়েছে। তো এখন প্রশ্ন হচ্ছে যে কি শুভ কাজ আসলে চুপ্পুকে দিয়ে করানো গেছে। জয় বাংলা দিয়ে শুরু করেছে, জিন্দাবাদ দিয়ে শেষ করেছে। এটা করার মধ্য দিয়ে কি সে আসলে বিএনপির কোনো লাভ করতে পেরেছে, অথবা বিএনপি কি ক্ষমতায় আসতো না? এটা চলে গেলে সে ক্ষমতায় আসতো। প্রশ্ন যেটা হয়েছে যে বিএনপির মধ্যে যে এই ক্ষমতা কাঠামোকে আমূলভাবে ঢেলে সাজানোর যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষাতে যথেষ্ট ঘাটতি আছে। এবং সংবিধান সংস্কারের আলোচনাতে আমরা বারবার দেখেছি যে 71-এর যুদ্ধ, 72-এর সংবিধান, চেতনা, মানে যেই প্রোডাক্টগুলো আমরা আওয়ামী লীগের দোকানে সাধারণত বেচা বিক্রি করতে দেখি, সেগুলো বিএনপি যথেষ্ট লম্বা সময় বিক্রি করার চেষ্টা করেছে। তার ভিতরে চুপ্পু একটা আইটেম ছিল। দেখা প্রশ্ন, সাডেনলি চুপ্পুর কি এক্সপায়ার হয়ে গেছে? মানে এই মালটা ভ্যালিড ছিল, প্রোডাক্টিভ ছিল, কার্যকর ছিল, এখন যেহেতু মানে আম্রপালির সিজন শেষ, এখন এটা বিনে ফেলে দিতে হবে, এরকম কিছু কিনা? আমরা দেখলাম যে বিএনপির এমপি মন্ত্রীরা খুবই মজা পাচ্ছে যে চুপ্পু বিএনপির লিখে দেওয়া বক্তব্য পড়ছে, জিয়া পরিবারের প্রত্যেকের ফজিলত সে অত্যন্ত মানে মানে জিকিরের হালতে অত্যন্ত শ্রদ্ধা সম্মানের সাথে সে সংসদে বলছে, আওয়ামী ফ্যাসিবাদ বলতেছে, 17 বছরের গুম খুন নিয়ে কথা বলছে, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী থেকে সবাই মুখে হাত দিয়ে মিচকি মিচকি হাসতেছে। মানে ইট কুড বি এ গুড পলিটিক্যাল স্যাটায়ার। কিন্তু প্রশ্ন হচ্ছে রাষ্ট্রকে আসলে স্যাটায়ারের জায়গা কিনা, রাষ্ট্র পার্লামেন্ট আসলে ফর সিরিয়াস বিজনেস। তো সেই জায়গাতে আমার মনে হয়েছে যে চুপ্পুর মতো একটা সো লো ইন্টিগ্রিটি মানুষ, যাদের আসলে কোনোদিনই পাবলিক অফিস বিয়ার করার কথা ছিল না, তাদেরকে রাষ্ট্রের সবচেয়ে হাইয়েস্ট অফিস তাকে দেওয়া হয়েছে। ইটস এ শেম ফর দ্য কান্ট্রি ইন ফ্যাক্ট। এটা আমার ন্যাশনাল ডিগনিটিকে সিরিয়াসলি আঘাত করেছে। এই ধরনের মানে অসভ্য এবং দুর্নীতিবাজ, যার মোরাল ডেপ্রিভেশন ইজ এট দ্য হাইয়েস্ট লেভেল, তাদের মতো লোকদেরকে এখানে রাখা, তাই একদিনের জন্য এটা রাখাটা সমীচীন হয় নাই বলে আমরা বোধ করি। এখন প্রশ্ন হচ্ছে বিলম্বে হলেও বিএনপি বোধ করছে এখন সরায় দেওয়া যায়, এবং এই 5-6 মাস সরায় দেওয়ার পিছনে আমার মনে হয় যে বিএনপির মধ্যে একটা জিনিস কাজ করেছে, আগামী নির্বাচন, কেয়ারটেকার সরকারের 90 দিন এবং 1-2 মাস এক্সট্রা লাগতে পারে, এই সময়টায় তার প্রেসিডেন্ট যেন থাকে। এর আগে সরায় দিলে যেটা হতো, কেয়ারটেকারের সময় কিন্তু প্রেসিডেন্ট চেঞ্জ করা লাগতো, কারণ তার 5 বছরের মেয়াদ শেষ হয়ে যেত। অর্থাৎ আগামী নির্বাচনে মানে এমন একটা সময় চুপ্পুকে সরিয়েছে যেন ইয়াজউদ্দিন টাইপ সিচুয়েশন তৈরি হলে তার মাইম্যান থাকে, যেটা লাস্ট অপশন। আপনি জানেন কেয়ারটেকারের লাস্ট অপশন হচ্ছে যে প্রেসিডেন্ট দায়িত্ব নেবেন ইয়াজউদ্দিন সাহেবের মতো। তো বিএনপি হয়তো ওই অঙ্কটা করে থাকতে পারে আর কি। কিন্তু মোটা দাগে আমার কাছে মনে হয়েছে যে মানে বিএনপি কোনো সাংবিধানিক ক্রাইসিস যদি করবার চেষ্টা করে, কেয়ারটেকারের ইন্ট্রোভার্সন নিয়ে অথবা এই অপশনগুলো নিয়ে, যেটা পরবর্তীতে পার্লামেন্টে আলোচনা হবে, আমরা কমিশনে আলোচনা করেছি, সাকিব ভাই ছিলেন ঐকমত্য কমিশনে, কিন্তু আমরা একমত হওয়ার চেষ্টা করেছি যে এই বিচারকদেরকে বাদ দিয়ে, এতগুলো অধ্যায় বাদ দিয়ে, আমরা সরকারি দল, বিরোধী দল, তৃতীয় দল এবং সিভিল সোসাইটি মেম্বার সবাই মিলে একটা কমিটির ব্যাপারে একমত হতে পারি কিনা, যারা আসলে কেয়ারটেকার ঠিক করবেন। জি, ওই আলোচনা যদি একটু পরে যাই, যে মোহাম্মদ শাহাবুদ্দিনের বিচার, তার বিদেশ চলে যাওয়া, এই জায়গাগুলো নিয়ে প্রথম কথা হচ্ছে আর্টিকেল 51 যে স্টেটের যে অফিস অফ দ্য প্রেসিডেন্টকে যে প্রিভিলেজটা দিয়েছে, দ্যাট ইজ অ্যাবসলিউটলি ডেডিকেটেড টু
আন্ডারগোয়িং দ্য রেসপন্সিবিলিটি অফ দ্য অফিস, ওইটুকের জন্য যতটুকু দরকার এতটুকু ক্ষেত্রে যদি সংবিধানের কোনো অ্যাপারেন্ট ডিসরিগার্ড হয়ে থাকে সেটা অপরাধ আকারে, ইমপিচমেন্ট আকারে পার্লামেন্ট অথবা কোর্টে যাবে না। কি সেটা এক্সাম্পল দেই, ধরেন আমাদের 57(2)তে বলা আছে যে যদি সংসদ ভেঙে দিতে হয়, প্রেসিডেন্টের এখতিয়ার, সে ভেঙে দেবে, কিন্তু কিভাবে ভেঙে দেবে? প্রাইম মিনিস্টার তাকে লিখতে হবে, লিখিতভাবে লেখার পরে হচ্ছে সে সংসদটা ভেঙে দেবে। এখন 24-এর যে আমির সংসদটা ছিল যেটা জুলাইয়ের পরে চুপ্পু সাহেব ভেঙে দিয়েছেন, কোন প্রধানমন্ত্রীর চিঠির ভিত্তিতে? তাহলে এখানে অ্যাপারেন্টলি সংবিধান লঙ্ঘিত হয়েছে। আপনারা সবাই জানি যে 6 তারিখে অ্যাটর্নি জেনারেল অ্যাপয়েন্টেড হয়েছে, 5 তারিখে পতন হয়েছে, 8 তারিখ পর্যন্ত দেশে কোনো সরকার ছিল না। অ্যাটর্নি জেনারেল কিভাবে অ্যাপয়েন্টেড হবে? আর্টিকেল 64 বলে দেওয়া আছে, প্রধানমন্ত্রীর অ্যাডভাইস ক্রমে সে এটা অ্যাপয়েন্ট করবে, প্রেসিডেন্ট করবে। তো এখানে সংবিধান লঙ্ঘিত হয়েছে, কারণ ওই সময় দেশে কোনো সরকার ছিল না, প্রধানমন্ত্রী ছিল না। সংবিধানে বলা আছে যে কিভাবে কোন প্রসেসে আপনি 106 ট্রিগার করতে পারবেন। বলা হচ্ছে এটা একটা 106-এর সরকার, বিএনপি যেটা বলে, যেটার সাথে আমরা একমত না। তো 106-এর সরকার ট্রিগার করবে কিভাবে? রেফারেন্সটা অফিস অফ দ্য প্রাইম মিনিস্টার থেকে ট্রিগার করতে হবে, প্রেসিডেন্ট রেফারেন্সটা পাঠাবেন, ফাইন, সুপ্রিম কোর্ট সিদ্ধান্ত দেবে। সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস কিভাবে অ্যাপয়েন্টেড হবে? জাস্টিসরা হাইকোর্ট ডিভিশনের, অ্যাপেলেট ডিভিশনের কিভাবে অ্যাপয়েন্টেড হবে? প্রসেস বলা আছে, তো প্রাইম মিনিস্টারের অ্যাডভাইস লাগবে। তো এই প্রত্যেকটা প্রসেস তো সংবিধান মোতাবেক চুপ্পু লঙ্ঘন করেছেন। এখন কি তাকে ইমপিচ করা যাবে কিনা? কারণ সে শপথ নিয়েছিল যে কোনো সিচুয়েশনে সে সংবিধানকে সমুন্নত রাখবেন। আর্টিকেল 51 বলছে যে না, এই ডিউটি পালন করবার জন্য তাকে আপনি ধরতে পারবেন না, কারণ সে রাষ্ট্রের দায়িত্ব পালন করতে গিয়ে কাজগুলো করেছেন। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে এই সময়টাতে না, আমাদের মোটা দাগের প্রশ্ন হচ্ছে তার দুর্নীতির অভিযোগ আগের সেগুলো 51 সেফগার্ড করে না। অতএব সে, এবং ওই যে উনি দুদকে থাকা অবস্থায় অথবা বিচারক থাকা অবস্থায় অথবা এসালমের ক্যাশিয়ার থাকা অবস্থায় উনি যত আকাম কুকাম করেছেন, এই আকাম কুকাম আর্টিকেল 51 কভার করে না। অতএব আমরা সরকারকে বলেছি যে আপনারা এইটার বিষয়ে সিরিয়াসলি তদন্ত করেন, অভিযোগগুলো সত্য কিনা। ওনার সেকেন্ড রেসিডেন্সি নিয়ে কোশ্চেন আসছে, মালয়েশিয়াতে, দুবাইতে, ছবিটির মতো আমরা দেখেছি, এগুলো সত্য কিনা আপনারা যাচাই বাছাই করে দেখেন। যদি হয়ে থাকে তাহলে এগুলো তো ফৌজদারি অপরাধ। আপনি এগুলো শুরুতেই থাকলে তিনি তো আসলে এই পদের জন্য যোগ্যই হবেন না যদি উনি দুর্নীতিবাজ হয়ে থাকেন। ফাইনালি যেটা হয়েছে, তিনি গত 2 বছরে তার বেশ কিছু স্টেটমেন্ট কিন্তু কন্ট্রাডিক্টরি এবং টু দ্য এক্সটেন্ট অফ ফ্রড, আর কি পলিটিক্যাল ফ্রড। আপনার মনে আছে 3 বাহিনীর প্রধান পিছনে দাঁড়ানো, হাসিনা পালায় যাওয়ার পরে চুপ্পু লিখিত বক্তব্য পড়ছে না, এই মাত্র হাসিনা পদত্যাগ করিয়াছেন, এই তিনি আবার পরবর্তীতে মানব জমিনের সম্পাদক মতি ভাইকে বললেন যে তিনি রিজাইন করেন নাই। তিনি বিভিন্ন টেলিগ্রামের, ইউটিউবের, ফেসবুক গ্রুপে, মিটিংয়ে কন্টিনিউয়াস বলছে আমি তো পদত্যাগ করিনি। অতএব সংবিধান, বিএনপির 72-এর সংবিধান মোতাবেক তো হাসিনা এখনো প্রধানমন্ত্রী। তো সেই জায়গাটাতে এই ফ্রড করবার এখতিয়ারটা কোথায় আছে, এইটা সিরিয়াসলি দেখা দরকার। এবং এই জন্য আমরা বারবার আহ্বান করছি সরকারকে তাকে দেশ ত্যাগে সুযোগ না দেয়া। কারণ যদি সে দেশ ত্যাগ করতে পারে তাহলে এর আগে শুধু গোপন মিটিং করেছে, গোপনে ফোন আলাপ করেছে, এখন যেটা করবে দিল্লি এবং ভারত আওয়ামী লীগের টাকায় ডিসইনফরমেশন, মিসইনফরমেশন ক্যাম্পেইন করে বিএনপি সরকারকে সারা দুনিয়াতে অবৈধ, অসাংবিধানিক সরকার প্রমাণ করবে 72-এর সংবিধান মোতাবেক। এবং সেটা সরকারের ক্রেডিবিলিটিকে সিরিয়াসলি আন্ডারমাইন করবে দেশে বিদেশে। আবার আপনার কাছে আসবো, নাগরিক ঐক্য যুগ্ম সাধারণ সম্পাদক সাকিব আনোয়ার, আপনি কি তাই মনে করেন কিনা যে 91 অনুচ্ছেদে তাকে যেই দায় মুক্তিটা দেওয়া হয়েছে সেটি, এবং এই যে তাকে আসলে বিদেশে যাওয়ার সুযোগ দিলে বড় ধরনের সমস্যা? ধন্যবাদ, শুভেচ্ছা জানাচ্ছি আমার সহ আলোচক এবং যারা শুনছেন। ভাই যেটা বলছিলেন যে 51 তাকে আসলে কতটুকু কভার করে, মানে একদম উদাহরণ দিয়ে তিনি বললেন। এর বাইরে তিনি ওই চেয়ারে যাওয়ার আগে, শপথ নেওয়ার আগে, দায়িত্বপ্রাপ্ত হওয়ার আগে যে অপরাধ করেছেন, যে অপরাধের সাথে যুক্ত ছিলেন, এমনকি মানে কোনো একটা অপরাধ যদি তিনি ইনিশিয়েট করে থাকেন কিন্তু সেটা ঘটেছে আবার তিনি যখন ওই চেয়ারে আছেন, কিন্তু সেটা ভিন্ন বিষয়, তার ব্যক্তিগত ব্যবসায়িক ব্যাপার হতে পারে, আর্থিক কেলেঙ্কারির ব্যাপার হতে পারে, কিন্তু তিনি ওটা ইনিশিয়েট করেছেন আগে, ঘটনা ঘটেছে ধরেন তিনি যখন চেয়ারে আছেন সেই সময়, সেটারও বিচার করা যাবে, সেটাও কিন্তু 51 কভার করে না।
ফলে নতুন করে যে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট যে নতুন যে প্রতিবেদনটা এনেছে, সেখানে 80,000 কোটি টাকার ঋণ অনিয়ম এবং শেয়ার কেলেঙ্কারির একটা তথ্য এসছে। ফলে মানে একজন ওই চেয়ার হোল্ড করেছেন এবং তারপর এই ধরনের একটা রিপোর্ট তার বিরুদ্ধে আসলো। এই অবস্থায় মানে কোনোভাবেই সরকার তার বিদেশ যাওয়াকে সহজ করবে, মানে একজন সাধারণ মানুষের মতো তিনি বিদেশে চলে যাবেন, এটা হবার কথা না। এটা যদি হয় তাহলে শুরুতে আপনি মনিয়াপাকে যে প্রশ্নটা দিয়ে শুরু করলেন যে কোনো ধরনের সেফ এক্সিট দেওয়া কিংবা কোনো ধরনের একটা নেগোসিয়েশনের মধ্য দিয়ে এটা হয়েছে কিনা, সেই জায়গাটার প্রশ্নটা আবার চলে আসে। কিন্তু সেটা হবার কথা না। এই কারণে কিছু একটা তো পেছনে ব্যাক স্টোরি আছে, না হলে ধরেন এত মানে তাড়াহুড়ো করে, মানে আমি এক্স্যাক্টলি ভাই যেটা বলছিলেন সেটার সাথে একমত যে মানে এই যে শুরুতেই কেন তাকে সরিয়ে দেওয়া হলো না, হ্যাঁ এটার সাথে একদমই একমত যে আপনার মানে এই সরকার তার মেয়াদ শেষ করবে এবং তারপর তো নির্বাচনের জন্য 90 দিনের একটা ব্যাপার আছে, ইন্টারিমের একটা ব্যাপার আসবে। ফলে ওই সময় যদি কোনো ক্রাইসিস তৈরি হয় তাহলে যদি নিজেদের মানুষ থাকে, ফলে শুরুতে আপনি প্রথম মাসে যদি সরিয়ে দিতেন তাহলে কিন্তু ওই জায়গাতে আপনি আসলে নিজের মানুষকে পেতেন না। ওই সময় নতুন কোনো রাষ্ট্রপতি আসতো এবং সেটা একটা ক্রাইসিস মোমেন্ট তৈরি করতে হয়তো বা। তো ওই কারণে আসলে 6 মাস 8 মাস এই ধরনের একটা ধারণা আমরা আগে থেকেই করছিলাম যে এতদিন পর্যন্ত উনি থাকবেন, এরপরে আসলে তাকে আর রাখবে না, এরপরে সে লায়াবিলিটি হয়ে যাবে আসলে বিএনপির জন্য। বিএনপি তারপর চাইবে যে তার নিজের মানুষ সেখানে থাকুক, ফলে ওই হিসাবে সরিয়ে দিয়েছে। কিন্তু যদি শুধু সেটাই হয় তাহলে স্পিকারকে এত তাড়াহুড়া করে তিনি চিকিৎসার জন্য গিয়েছিলেন, মানে হঠাৎ করে তাকে সফর শেষ করে দ্রুত তাকে আসতে হলো এবং তিনিও কিন্তু মানে ফেরার পর সাংবাদিকদের বলছেন না আমি জানি না উনি কি করবেন। হ্যাঁ, তার মানে কিছু একটা তো পেছনে মানে সামথিং ওয়াজ কুকিং। এবং যেই খবরগুলো গণমাধ্যমে এসছে যে তিনি লন্ডনে গিয়েছিলেন, সেখানে থেকে তিনি কথা বলেছেন শেখ হাসিনার সাথে, যদিও তিনি সেটা অস্বীকার করেছেন। অস্বীকার তো করেছেন, ঠিক আছে, কিন্তু কিছু একটা ঘটনা নিশ্চয়ই আছে। এবং তিনি যে পদে ছিলেন তার ওই পদে থাকাটা কিন্তু মানে রাষ্ট্রের জন্য আমরা যে সিচুয়েশনের ভেতর দিয়ে গেছি, হ্যাঁ তিনি যে অনেকগুলো কাজ করেছেন যেগুলোকে আসলে আমরা এখন অসাংবিধানিক বলতে পারি, কিন্তু সেটা আসলে বলাটা রাষ্ট্রের জায়গা থেকে আমাদের ঠিক হবে না, কারণ ওই কাজগুলো আসলে ওই মুহূর্তে প্রয়োজন ছিল আমাদের, না হলে তো আসলে রাষ্ট্র একটা ক্রাইসিসের মধ্যে পড়ে যেত। ফলে ওইটা তিনি করেছেন, সেটা জন্য আসলে যদি আমরা এখন বলি তাহলে অনেক ক্ষেত্রে আবার আমাদের অভ্যুত্থানও আবার প্রশ্নবিদ্ধ হয়ে যায় যে আমি অভ্যুত্থানের মধ্য দিয়ে আমার একটা নির্বাচিত সরকার, সো কল্ড নির্বাচিত সরকারকে তো আমি উৎখাত করলাম। তো যাই হোক, এখন বিষয় হলো যে ওগুলোর জন্য ধরার ব্যাপার নাই, কিন্তু এই যে তার যে অপরাধগুলো মানে ফৌজদারি অপরাধ তিনি করেছেন বলে রিপোর্ট আসছে, সেগুলোর জন্য হলেও সেগুলো যতদিন পর্যন্ত সুরাহা না হচ্ছে, যতদিন পর্যন্ত সেই শুনানি না হচ্ছে, ততদিন পর্যন্ত তার দেশ থেকে নিষেধাজ্ঞা থাকবে, এটা খুবই স্বাভাবিক। কিন্তু যদি না হয়, ওটাই বলছিলাম, তাহলে কিছু একটা হয়তো নেগোসিয়েশন থেকে থাকতে পারে। এনসিপি যুগ্ম সদস্য সচিব জয়নাল আব্দিন শিশির, এই যে সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির দায় মুক্তি থাকায় দায়িত্ব পালনকালীন ফৌজদারি বা অন্য কোনো বিষয়ে শাহাবুদ্দিনের বিরুদ্ধে মামলা করা সম্ভব নয়, আইন স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন আর আইনমন্ত্রী যা বলছেন। তো মানে সব মিলিয়ে মোহাম্মদ শাহাবুদ্দিন ইস্যুতে বিএনপির যে অবস্থান, এনসিপি আসলে কি দৃষ্টিতে দেখছে? ধন্যবাদ আপনাকে এবং আমাদের সহ আলোচকদেরকে। দেখেন, আজকে শাহাবুদ্দিন চুপ্পুর এই বিদায়ের মধ্য দিয়ে প্রমাণিত হলো ছাত্র জনতা সঠিক ছিল এবং বিএনপি মানে পানি খেলো অনেক দিন পরে জল ঘোলা করে খেলো, এটা প্রমাণিত হলো। আমরা শুরু থেকে বলেছি এই চুপ্পু শেখ হাসিনার একজন কেনা গোলাম এবং তৃতীয় শ্রেণীর গোলাম। সে কখনোই এই অভ্যুত্থানপন্থী কোনো দলের পক্ষে হতে পারে না, যেটা গণমাধ্যমে এসেছে। সে অলরেডি সে কিন্তু এই সন্দেহের মতো মানে বড় ধরনের একটা সন্দেহের কাজ করেছে এবং সে কিন্তু বিশেষ একটা মানে সুযোগের অপেক্ষায় ছিল। যদি আমি বলি, ধরেন হয়তো অনেকে বিএনপি এখন অনেকে বলতে পারে যে না তার এত ক্ষমতা নাই, সে কিছুই করতে পারতো না। সে কিন্তু একটা বিশেষ সুযোগ বা ডিসেম্বরকে কেন্দ্র করে যে একটা সুযোগ হতো, এই সুযোগে যদি সে সুযোগ পেত তাহলে তার পক্ষে কিন্তু বলা সম্ভব হতো যে প্রধানমন্ত্রীর অনুমতি ছাড়া তো আমি পার্লামেন্ট ভাঙতে পারি না, সুতরাং আমি এবং ডামি ইলেকশনের এই পার্লামেন্ট ভাঙা হয় নাই, সুতরাং আগে পার্লামেন্ট বহাল আছে। এছাড়াও সে তার যে একটা ক্ষমতা আছে, যদিও বিএনপি বলে তার কোনো ক্ষমতা নাই, সে কিন্তু সর্বোচ্চ মানে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে কিন্তু সে খালাস মানে মাফ করে দিতে পারে, শাস্তি কমাইতে পারে, স্থগিত করে দিতে পারে। এই সুযোগটা তার ছিল, শেখ হাসিনাকে সে মাফ করে দিতে পারত বিশেষ পরিস্থিতি। আর এই পরিস্থিতির কথা বলতেছি না, একটা পরিস্থিতি ক্রিয়েট করতে পারলে। তো এখন আমরা তো এই আশঙ্কা অনেক আগে করছি, বিএনপি কেন করলো না এটা? এখন
একটু নিজেদের স্বার্থের বেশি যাচ্ছে, মানে বিপক্ষে যাচ্ছে, এই জন্যই। এছাড়াও বিএনপি এখন আমাদেরকেও মানে আর্টিকেল 51 শিখায়, এবং শাহাবুদ্দিন চুপ্পু আমাদেরকে শিখায় এটা পুরো দেখার জন্য। আর্টিকেল 51-এ আপনার ফৌজদারি মামলা করা যাবে না, কিন্তু দেওয়ানি মামলা করা যাবে, কোথাও বাধা নাই। চুপ্পুর কাছে তো আমরা টাকা পাই। চুপ্পু ছিল সালামের কেশিয়ার, সে রাষ্ট্রপতি হওয়ার আগেও ইসলাম ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ছিল। সালাম যে এখানে 82,000 কোটি টাকা লুটপাট করেছে, এই টাকাটা কার মাধ্যমে লুটপাট করেছে? সালাম কি নিজে হাতে টাকা ধরছে? এটা তো চুপ্পুদের মাধ্যমে করছে। এই যখন আমরা এই চুপ্পুর পদত্যাগ দাবি করলাম, বিএনপির কিছু সালামের দালালরা আছে, বলা লাগে দালালি এরা, তারা এই চুপ্পুর পক্ষে দাঁড়ায় গেল, না চুপ্পু এখানে সংবিধান রক্ষা করে, চুপ্পুকে আঘাত করলে 72 সংবিধানে আঘাত করা হয়, এই চেতনা পরিণত করা যাবে না। এখনো যখন আমরা বলতেছি হ্যাঁ ঠিক আছে তারা বিদায় দিছো, কিন্তু আমাদের যে টাকাগুলো আছে তার কাছে, বা তার যে বিচারটা নিশ্চিত করুন। তার যে মানে মনিবের কাছে আছে, এসালামের কাছে আছে, এই টাকাগুলো উদ্ধার করতে হবে। তখন বলতেছে না, এই ব্যাপারে কোনো আদালতে মামলা করা যায় না, আর্টিকেল 51 আছে, এবং তাকে বিদেশে নাকি যাইতে দিবে। এখন আমার সন্দেহ হচ্ছে তাকে বিদেশে যাইতে দিবে এসালামের সাথে বসে কত পার্সেন্টেজ দেয়া যায়নি, আন্ডার টেবিল নেগোসিয়েশন করা যায়। কারণ এই 82,000 কোটি টাকা জনগণের টাকা, একটা গ্রুপ আছে এরা এখন বিশ্বাস করে যে এই টাকা জনগণের দেওয়ার দরকার নাই, এই টাকা আমরা এসালাম থেকে আদায় করে আমরা নিজেরা পকটস্থ করব। তারা এখনো এসালামের পক্ষে আছে, এবং চুপ্পুকে এই জন্য তারা কিছু বলতেছে না। আপনি খেয়াল করবেন পুরো সময়টুকু চুপ্পুকে কিন্তু সেফগার্ড কিন্তু 72 সংবিধান দেয় নাই, দিছে এসালাম এবং এসালামের পন্থী বিএনপির লোকজন। এসালাম বন্ধু শুধু আওয়ামী লীগের লোকে ছিল না, বিএনপির মধ্যেও লোক ছিল। বিএনপি এসালামের টাকায় বিএনপির অনেকে আছে রাজনীতিও করছে, ইলেকশনও করছে এবার। তো তারা দেখেন আজকে চুপ্পুকে এখনো পর্যন্ত তার যে ফিনান্সিয়াল ক্রাইম এটা নিয়ে কথা বলছে না। এটা তো আমাদের সংবিধানে স্পষ্ট আছে, আপনি ফৌজদারি মামলা ছাড়া বাকি সকল মামলা তার বিরুদ্ধে করা যাবে। তারপর হচ্ছে সে যখন রাষ্ট্রপতি ছিল না, তার আগের ক্রাইম কেন আর্টিকেল 51 থেকে আসবে কেন? সে যে রাষ্ট্রপতি হওয়ার আগে যে চুরিটা করলো, তার এখন তো স্পেসিফিক তার বিরুদ্ধেও তো অভিযোগ আছে যে মালয়েশিয়া এবং দুবাইতে। তাহলে মোহাম্মদ শাহাবুদ্দিনের যদি কোনো বিদেশ যাত্রার প্রশ্ন আসে সেটি এবং তার বিচারের দাবিতে এনসিপি কি কোনো কর্মসূচি দিয়ে মাঠে থাকবে কিনা? যা করতেছে তো এনসিপি করতেছে সরাসরিতে। এখন দেখতেছি মানে চুপ্পু বা এখানে অঘোষিতভাবে আসালামের পক্ষে দাঁড়াই গেছে বিএনপির লোকজন, তাকে বিদেশ যাইতে দিবে, নিরাপদে তার সাথে সেফ এক্সিট দিবে। এটা নাকি আবার সমঝোতা হয়েছে বিভিন্ন গণমাধ্যমে আমরা দেখতেছি। সমঝোতাটা কি? ওই 82,000 কোটি টাকাই তো এনসিপি মনে করে এই 82,000 কোটি টাকা জনগণের টাকা। চুপ্পু এবং চুপ্পুর যে মনিব বা এসালামের গোলাম চুপ্পু, তারা এই টাকা ফেরত দিতে হবে। এবং বিএনপি যদি এখানে কোনো ধরনের আন্ডার টেবিল নেগোসিয়েশন করে বা কোনো শিথিলতা দেখায়, আমরা মনে করব বিএনপি এই টাকাগুলো তসরুপের সাথে বিএনপি দায়ী হবে, কারণ টাকাগুলো কিন্তু ফেরত লাগবে আমাদের। নিলুফার চৌধুরী মনে এই যে কথাগুলো এলো, যে মাই ম্যানকে রাখার সুযোগ পেতেই 6 মাস পরে, ওই 5 বছর পর যে নির্বাচন, সেই নির্বাচনের সুযোগটা পেতেই ঠিক এতদিন পরে, এবং এই যে তলে তলে আসলে তার বিদেশ যাওয়ার, এগুলো একটু জবাব দেবেন। আর একটি কথা উল্লেখ করতে চাই, যে জুলাই সনদ একটি বিষয় ছিল, যে সবারই প্রত্যাশা ছিল তখন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ক্ষমতার ভারসাম্যের জায়গাটিতে, এই জায়গাগুলো নিয়ে বিএনপির আসলে এখন ভাবনা কি? তারা কি আগের জায়গায় আছে, না চিন্তাভাবনা বদল করার চিন্তাভাবনা করছে? দেখেন, বিরোধী দলের মতো কথা বলবে, বিরোধী দল যদি সরকারি দলের মতো কথা বলে, ওটা কিন্তু দেখতে খারাপ দেখা যাবে। ওটা কি মনে হবে যে পাতানো জাতীয় পার্টি আর কি আওয়ামী লীগের মতো। আমরা চাই বিরোধী দল বলুক, আমরা যে কথাগুলো, আমরা অনেক কথা, আমি সারা জীবন বিরোধী দলের টকশো করছি, আমার নিজেরই এখন কেমন জানি উল্টাপাল্টা লাগে। তো আমি বিরোধী দলকে সম্মান করি ওই জায়গাটায়, তারা তাদের মতো সমালোচনা করুক। যেটা ফুয়াদ বলেছেন মাইমেন, সেটা সে তার দৃষ্টির থেকে বলেছেন। এইখানে আমি মনে করি যে এই জায়গায় এটাই, এই 6 মাসে কিছুই কোনো ব্যাপার না। তো 6 মাস যদি রাখা যায়, আরও 6 মাস রাখলে তো সমস্যা হতো না। তাহলে এখনই কেন সরাতে হলো? বা 3 মাসেও তো বিদায় করা যেত। আমাদের তো দরকার 3 মাস, 3 মাসের মধ্যে বাধ্যতামূলক নির্বাচন, হ্যাঁ, আপনার ইন্ট্রিমের হাতে বা তত্ত্বাবধায়কের হাতে। সেখানে আমরা তো 3 মাস বা 3.25 মাস রাখলেই হয়ে যেত। তাহলে এখানে 6 মাস আসলো কেন? তো জবাব দেওয়া যায় অনেকভাবে কথা, আমি ওনাদের সব কথার জবাব দিতে চাই না। আমি বলি ওনারা বলুক, ওনারা সুখ পাক বলে
শান্তি পাক, একটা কিছু তো পাইতে হবে, কারণ তারা এই রাষ্ট্রপতির বিরুদ্ধে ছিল প্রথম থেকেই। কিন্তু আবার ওনারা এটাও বলছেন যে বিশাল অঙ্কের টাকা, 82,000 কোটি টাকার একটা বিষয়। তো তারা এটা যখন বলেছে, এখন তারা টাকার হিসাব আমি খুব কম বুঝি, আমি একদমই বুঝি না। তারপরও 82,000 কোটি টাকা শুনতে খারাপ শোনা যায় না। সেটা যদি তারা রাখতে পারে, আনতে পারে, নিতে পারে, সব সময় তো সব সরকার বলে, আওয়ামী লীগ সরকার কতদিন বলেছিল মনে আছে আপনার, যে বিএনপির টাকা এই তো আনতেছি, ওই আনতেছি, কিছুই করতে পারে নাই। আপনার ইন্ট্রিমের সময় সবচেয়ে বেশি সুইস ব্যাংকে টাকা ঢুকছে, কে ঢুকালো, কোথা থেকে ঢুকালো, তখন তো আর অন্য কেউ ঢুকাতে পারবে না, তাদের ছত্রছায়া যারা থাকে তারা ছাড়া। তো এই জন্য বলি যে এই টাকাগুলোর আমরা হিসাবটাই খালি পাই, টাকা আমরা কখনো চোখে দেখি না, বা দেশের কল্যাণে ব্যয় হয় এরকম আমরা দেখি নাই। তো সেই জায়গায় আমি বলতে চাই যে এটা বিরোধী দল চুলচেরা হিসাব করুক, বিরোধী দল এটা নিয়ে কথা বলুক, বিরোধী দল এটা নিয়ে রাস্তায় রাজপথে দখল করে থাকুক, আমি অখুশি হব না। সরকারের সাথে তারা আলোচনা করুক, চর্চা করুক তাদের প্রতিবাদের, সেসব কিছু ঠিক আছে। কিন্তু জুলাই সনদ নিয়ে যে কথাটা বললেন, জি, জুলাই সনদ প্রধানমন্ত্রী আপনার রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্যের যে জায়গাটি, হ্যাঁ, সেই জায়গায় আপনার জুলাই সনদের যেইখানে যেটুকু বিএনপি নোট অফ ডিসেন্ট ছাড়া যা কিছু আছে সেগুলো সব কিছুই বিএনপি এক বর্ণ এখান থেকে মিস করবে না, সব কিছুই ফুলফিল করবে। শুধুমাত্র নোট অফ ডিসেন্ট যেগুলো আছে সেগুলো নিয়ে চুলচেরা বিচার বিশ্লেষণ করবে, এবং তারপরে আপনার নির্বাচন হবে সংসদে। নির্বাচনে 2/3 হা জয়যুক্ত হয়েছে, 2/3 মেজরিটি যদি থাকে হা জয়যুক্ত হবে, না জয়যুক্ত হয়েছে যদি 2/3 মেজরিটি থাকে তাহলে সেটা জয়ী হবে। যে কিন্তু এরই মধ্যে সংস্কারের চেতনা থেকে আপনারা সরে আসছেন, সেই অভিযোগ আছে, দলীয়করণ অভিযোগ আছে, বেশ কয়েকটি প্রতিষ্ঠানে নিজেদের দলীয় লোক বসিয়েছেন, এমনকি ইসি সচিবালয়ে অতিরিক্ত সচিব পদে 1 বছরের চুক্তিতে একজনকে নিয়োগ দেওয়া হয়েছে, এগুলো নিয়ে সমালোচনা আছে। দেখেন, এগুলো নিয়ে সমালোচনা, কাজ যে করে সমালোচনা তারই হয়, কাজ না করলে কোনো সমালোচনা নাই। এখন কাজ করতে গিয়ে 2 মাসের সরকারকে যখন একটা বিরোধী দল পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ অজনপ্রিয় সরকার বলে, 2 মাসের সরকার 5 মাসের সরকারকে যখন বলে যে ফেলে দিবে, নামিয়ে দিবে, শেষ করে দিবে, যখন এই ধরনের ষড়যন্ত্র অব্যাহত রাখে, তখন বিএনপির কি করার আছে? সেইখানে প্রত্যেকটা হাত যদি বেহাত হয়ে যায় নির্বাচনের আগে, নির্বাচনে যাকে ভোট দিবে তাকেই আমরা মেনে নেব, যাকে ভোট দিবে সে নির্বাচিত, কিন্তু নির্বাচনের আগে যদি এই ধরনের অপকর্ম করার চেষ্টা করা হয় সরকারকে ফেলে দেওয়ার জন্য, কারণ ষড়যন্ত্র কিন্তু বসে নাই, ষড়যন্ত্রের মতো ওই আপনার 5 আগস্টের আগে যে ধরনের ষড়যন্ত্র আমরা দেখেছিলাম, শুরু হয়েছিল কোটা দিয়ে, আমরা খুশি ছিলাম, আমরা ষড়যন্ত্রের অংশীদার ছিলাম, কিন্তু ষড়যন্ত্রটা কিন্তু ষড়যন্ত্র না, ওইটাই আন্দোলনটা কিন্তু কোটার মধ্যে আর থাকে নাই। এখন যেটা হচ্ছে এটাকে ষড়যন্ত্র বলে, কারণ সদ্য একটা নির্বাচন হলো, সদ্য একটা নির্বাচনে আপনার 1 বছর 2 বছর না গেলে 15.5 বছর ফ্যাসিস্টের আপনার টাকা পাচার করা জায়গায়, যখন শূন্যের কোটায় টাকার অবস্থান একটা দেশ চালানোর জায়গায়, সেখানে একটা সরকারকে কোথায় সহযোগিতা করবে তা না করে সরকারকে প্রতিদিন ফেলে দেওয়ার মতো তারা চেঁচামেচি করেন বা ঘোষণা দেন, তারা বিভিন্নভাবে বিভিন্ন আঙ্গিকে। যারা সংসদে চুপ মেরে বসে থাকেন, চুপ করে, কারণ কোনো সমালোচনা করার কোনো অবস্থাই পান না তারা, কারণ ওইখানে যুক্তির সাথে আইনের সাথে আপনার কথা বলতে হবে, সেখানে তারা পেরে উঠছেন না, কিন্তু বাইরে এসেই তারা কিন্তু বলছেন ফেলে দিচ্ছেন, কখন কিভাবে কোথায়। এবং আপনি যদি ইউটিউবারদের ইউটিউবগুলো এখন দেখেন তাহলে বুঝবেন যে কত প্রকার ষড়যন্ত্র কত দিক দিয়ে যাচ্ছে, কোনটা ধরবেন আর কোনটা ছাড়বেন। সেই জায়গায় বিএনপির কোনো উপায় নাই আপনার সাময়িক প্রশাসকগুলো বসানো নিজের ছাড়া। তো ইলেকশনের মধ্যেই হবে, অক্টোবর থেকে নির্বাচন শুরু হবে, তখন থেকে আপনি দেখবেন আস্তে আস্তে তো এগুলো সরেই যাবে। আর আপনার ইউনিয়ন পরিষদ বলেন বা পৌরসভাগুলোতে বলেন, এগুলোতে তো প্রশাসনই বসে আছে, এইখানে তো আপনার কোনো দলীয় কাউকে দেওয়া হয় নাই। তো এই জায়গাগুলো, আর এই যে একজনের কথা বললেন নির্বাচন কমিশনে, একজনের কথা, আপনার 12 জন যে নিয়োগ হয়েছে 2 দিন আগে, তার 11 জন সাবেক ছাত্র নেতারা ছিল, অস্বীকার করছি না, এবং তারা খুবই পুরখাওয়া, প্রত্যেকের জায়গা থেকে, এবং প্রত্যেকেই খুব ভালো ভালো প্রতিষ্ঠান থেকে পাশ করা।
তারা যদি আপনার সরকারি কোনো চাকরি করতো, তাদের মনোনয়ন দেওয়া সম্ভব হয় নাই, তারা যদি সরকারি চাকরি করতো তাদের বন্ধু বান্ধবরা প্রায় সবই প্রায় সচিব বা সিনিয়র যুগ্ম সচিবের পদমর্যাদায় আছে, কারণ আমি সবাইকে চিনি ওখানে। আর একজন যিনি যার কথা বললেন তাকে আমি ছাত্র দলে দেখিনি, সে ছাত্র দলের না, বা বিএনপি ওরকম কীরকম করেছেন আমি জানি না, সেটা আপনারাই ভালো বলতে পারবেন। এটা মনা হতে পারে, বা মনা আপনি কাকে বলবেন, আপনি প্রো বলবেন যে এই প্রোটা এখনো কিন্তু ঘাপটি মেরে কোনো একটা দলের লোকই বসে আছেন, কোনো একটা দলের লোকই, তারা প্রত্যেকটা প্রশাসনের একদম সিংহভাগ জায়গায় আপনি যে আমলাকে নিয়ে আপনার রাষ্ট্রপতির নাম আসে, তার ব্যাকগ্রাউন্ড কি বলেন তো, তার ব্যাকগ্রাউন্ডটা কি? সে সবসময় তো ভালো পজিশনে ছিল, 15 বছরও ভালো পজিশনে ছিল, তারপরে ইন্ট্রিমের সময় ভালো পজিশনে ছিল, এবং ইন্ট্রিমের সহযোগিতায় তাকে আবার ফেলানোও যায় নাই। এই যে সহযোগিতা, আমরা তো ইন্ট্রিমকে মানি না তা তো বলি না, আমরা তাদের রেখে যাওয়া যে সমস্ত রিকোয়েস্ট, যে সমস্ত জায়গা, বিএনপি কিন্তু সব কিছু সবাইকে মেনে নিয়ে রাজনীতি করছে। তো সেই জায়গা থেকে আমি বলতে চাই যে আপনার এইখানে বেশ কিছু দিনের মধ্যে এগুলা সব ঠিক হয়ে যাবে, পৌরসভাগুলো, সিটি কর্পোরেশনগুলো। শুধুমাত্র আপনি যদি বলেন এইখানে দুদক এই সেই ওই, এগুলা আপনার থাকে, 100টায় যদি 1% না থাকে তাহলে হয় না। জি, ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, জি, কিছু থাকতে হয় এবং সহযোগিতা না করে বারবার ফেলে দেওয়ার হুমকি, আর কিছু তো আসলে যে জায়গাটা নিফাজউদ্দিন মনি বলছিলেন। প্রথম কথা হচ্ছে যে আজকে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজকে অথবা কালকে ওনারা যেটা বলার চেষ্টা করছেন যে ওনার বিরুদ্ধে ফৌজদারি অপরাধ অভিযোগ আনা যাবে না, অথবা গ্রেফতার করা যাবে না, মামলা করা যাবে না। আমাদের মহামান্য এরশাদ মহাশয় যখন ক্ষমতাচ্যুত হলেন, ওনাকে 7 দিনের মাথায় কোন সরকার মামলা দিয়ে গ্রেফতার করেছিল? বিএনপি সরকার। কি অভিযোগ ছিল? স্বৈরাচার, হাবিজাবি, এই যে তেমন কোনো দুর্নীতির অভিযোগ তখন কিন্তু করে টরে নেই, বাট জেলে কিন্তু বিএনপি ভরছে। তাহলে এরশাদ তো প্রেসিডেন্ট ছিলেন, আর্টিকেল 51-এর প্রিভিলেজ তো তারও ছিল, তাহলে বিএনপি সরকার তখন কি সংবিধান বদলে গেছিল? তখন তো রাষ্ট্রপতি শাসিত সরকার ছিল না, কিন্তু 51-এর প্রিভিলেজ তো রাষ্ট্রপতি শাসিত সরকার না, 51-এর প্রিভিলেজ ইস্যু হচ্ছে 51-এর প্রিভিলেজ। আপনার ভ্যালুসটাকে আমি ভ্যালুসকে বলছি, কোনো পার্থক্য নাই। আপনার তখন এক্সিকিউটিভ ক্ষমতা ছিল প্রেসিডেন্টের, এখন এক্সিকিউটিভ ক্যাপাসিটি নাই, কিন্তু প্রশ্ন হচ্ছে 51-এর প্রিভিলেজ তো সমান, যে অফিস অফ দ্য প্রেসিডেন্টকে আপনি ইমপিচ করতে পারবেন কিনা, পিনাল করে তাকে মুখোমুখি করতে পারবেন কিনা। হ্যাঁ, পারবেন, যদি এই শর্ত যেগুলো বললাম সেগুলো করা যায়। প্রশ্ন হচ্ছে এই ভ্যালুতে যদি বিএনপি একমত না হয়, তাহলে যেটা হচ্ছে বিএনপি এভিডেন্টলি গত 5-6 মাসে সংস্কারের বিপক্ষে দাঁড়াচ্ছে বলে মানে এভিডেন্স এবং পারসেপশন দুটাই তৈরি হচ্ছে। এইটার সমস্যা যেটা গড়াবে, এই যে আবার 12 জনের অ্যাপয়েন্টমেন্টের কথা বললো না, বিএনপির 31 দফাতে 8ম অথবা 9ম দফাতে আছে সাংবিধানিক, রাষ্ট্রীয়, সংবিধিবদ্ধ এই যে যত প্রতিষ্ঠান আছে, এই প্রতিষ্ঠানে নিয়োগের নীতিমালা করে মেধা যোগ্যতার ভিত্তিতে তারা অ্যাপয়েন্ট করবে। তারেক রহমান থেকে শুরু করে আপনার সিনিয়র সকল লিডারের, গত আওয়ামী লীগের আমলে এইরকম অসংখ্যবার আমরা বক্তব্য শুনেছি যে আওয়ামী লীগ যে নির্লজ্জভাবে দলীয়করণ করছে বিভিন্ন প্রতিষ্ঠানে, আমরা আসলে এগুলো বন্ধ করব, রোধ করব। যুগপৎ আন্দোলনে যেহেতু সাকিব ভাইরা আছেন, ওনারা নিজেরাও এই সংস্কার 31 দফার অনেক মিটিং ওনারা ছিলেন, এটাই কিন্তু বিএনপির স্পিরিট ছিল। এখন প্রশ্ন হচ্ছে কি দলের লোক কোথাও অ্যাপয়েন্ট করা যাবে না? যাবে। নীতিমালাটা করলেন না কেন? আবার অনেক প্রতিষ্ঠানে বাংলাদেশে দেখেছেন সামরিক আমলাদেরকে দেওয়া হয়, কোথাও কোথাও বেসামরিক আমলাদেরকে দেওয়ার প্রচলন আছে। আমরা বারবার দাবি করেছি সংস্কারের স্পিরিট হচ্ছে যে কোনো প্রতিষ্ঠানের অ্যাপয়েন্টমেন্টের নীতিমালা করেন, নীতিমালা করে দিয়ে আপনি এটার অ্যাপয়েন্টমেন্ট প্রসেসটা ওপেন করে দেন। একজন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যদি মনে করে যে এখানে আবেদন করবার জন্য আমার যোগ্যতা আছে, সে করবে। একজন প্রবাসী বাংলাদেশি যদি মনে করে যে আমি এই ইন্ডাস্ট্রিতে আমেরিকাতে ব্রিটেনে কাজ করেছি, আমি এটা ভালো জানি, আবেদন করতে দেন। একজন সামরিক বেসামরিক আমলা সবাই আবেদন করুক না, আবেদন করবার পরে আপনি যোগ্যতার ভিত্তিতে তাকে ওখানে অ্যাপয়েন্ট করেন। এই যোগ্যতায় যদি দলের লোক আসে আমার কোনো আপত্তি নাই তো, কিন্তু আপনি যে ব্ল্যাঙ্কেট দলের লোকদেরকে বসাচ্ছেন, আর আপা বললেন তাদের খুবই যোগ্য, কেন? তারা রাজপথে পোর খাওয়া, শিক্ষা থেকে শুরু করে সবই ভালো ভালো প্রতিষ্ঠান। ঠিক আছে, তো আপা এখন যে অনেক পোর খাওয়া শিক্ষিত লোকদেরকে পার্লামেন্টে, ক্যাবিনেটে দেখতে পাচ্ছি, তো এই জন্য আশাবাদী হইতে পারতেছি না, মানে এটা আমার সমস্যা আর কি।
তো সেই জায়গাতে আমরা বোধ করতেছি দলের লোক নেওয়াটা প্রবলেম না, প্রবলেম হচ্ছে আপনি রাইট লোক নিচ্ছেন কিনা। দেখেন বিএনপির সব অ্যাপয়েন্টমেন্টের সমালোচনা কি আমরা করেছি? বিএনপি যখন আইরিন খানকে জাতিসংঘের পার্মানেন্ট অ্যাম্বাসেডর করলেন, বাংলাদেশে কোন দল এটা সমালোচনা করেছে? প্রত্যেকেই প্রশংসা করে। কিন্তু আইরিন খানের সাথে কি জিয়া পরিবারের একটা আত্মীয়তা সম্পর্ক আছে না? কেউ কি এটা রেস করছে? করে নাই। কেন করে নাই? কারণ আইরিন খান নিজ গুণে, নিজ ক্যাপাসিটিতে আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানুষ। কিন্তু ডেপুটি যাকে দিলেন সে তো বিভিন্ন কারণে কন্ট্রোভার্সিয়াল হয়ে গেছেন। গণমাধ্যম দখল করার পর্যন্ত অভিযোগ আসছে, ওনার ব্যাপারে লেখালেখি হচ্ছে বিভিন্ন জায়গাতে। টেলিভিশনের শেয়ার হোল্ডিং ফোর্সফুলি কিনে নিচ্ছেন অথবা নিয়ে নিচ্ছেন। তো সেই জায়গাতে একজন ক্যারিয়ার ডিপ্লোম্যাটকে ডেপুটি করতেন। আপনার সকল অ্যাপয়েন্টমেন্টের ব্যাপারে এই জন্য দেখবেন আমরা কিন্তু এই কথা বলি নাই। আমরা যেটা বলছি, বিএনপি যেখানে ভালো অ্যাপয়েন্ট, যেমন অ্যাটর্নি জেনারেল অ্যাপয়েন্ট করেছেন কাজল ভাইকে, আমরা তো এটা সমালোচনা করিনি। কাজল ভাই যোগ্য মানুষ, সিনিয়র আইনজীবী, জাতীয়তাবাদী মানুষ। অন্য দল করলে আমরা বোধ করি এটা কারেক্ট অ্যাপয়েন্টমেন্ট, কোনো সমস্যা নাই আমাদের। কিন্তু আপনি বাংলাদেশ ব্যাংকে এনে যাকে বসালেন, অথবা আইসিটির একজন ভেরি কোয়ালিফাইড, ট্যালেন্টেড, এক্সপিরিয়েন্স একজন চিফ প্রসিকিউটরকে সরাই দিলেন। দুদকের পুরো জাতীয়তাবাদী ম্যাডাম জিয়ার সাথে কাজ করা মানুষ চেয়ারম্যান ছিলেন, ওনাকে সরাই দিলেন। খুবই মানে ম্যান অফ হাই ইন্টেগ্রিটি, ওনাকে সরাই দিলেন। কেন সরাই দিলেন? তাহলে আমরা কিন্তু ব্ল্যাঙ্কেট সব কিছু সমালোচনা করছি না, কারণ বিএনপিকে আমরা সবাই মোটা দাগে গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি মনে করছি। আমরা বারবার চাচ্ছি বিএনপি ভুলগুলো না করুক। আর গতকালকের অ্যাপয়েন্টমেন্ট মিলায়ে বিএনপি গত 5 মাসে 31 দফার 7টা 8টা দফা লঙ্ঘন করেছে। তাহলে এখন জুলাই জাতীয় সনদ না হয় বলছেন এটা অনন্ত প্রতারণার দলিল, ইটস এ চার্টার ফর ইটার্নাল ফ্রড। এটা আপনারা বলছেন, আপনাকে চাপাই দেওয়া হয়েছে। আপনারা বলছেন যে গণভোটের গণরায়, এটার ব্যাপারে আমরা একমত হই নাই, নোট অফ ডিসেন্ট ছিল, এটা ছিল সেটা ছিল। তাহলে 31 দফার উপরে তো আমরা আপনাকে চাপাই দেইনি, এটা তো আপনার দলের জিনিস, আপনারা নিজেরা তৈরি করেছেন। তাহলে সেটা 7টা 8টা দফা কেন আপনি 5 মাসের ভিতর লঙ্ঘন করলেন, 6 মাসের ভিতর লঙ্ঘন করলেন? তার ভিতর একটা আপনার নিজেও মানে এইমাত্র রেফার করলেন, এই যে প্রশাসক নিয়োগ করা হবে না দলীয় ভিত্তিতে, এটা বিএনপির 31 দফাতে লেখা আছে। কেন করলেন? বিসিবি দখল করলেন, লেখা আছে 31 দফাতে যে আমরা দলীয় ভিত্তিতে কোনো স্পোর্টসের কোনো বডিতে লোক দেব না। কেন করলেন? আপনি যোগ্যতার ভিত্তিতে করেন না। এটাই তো আমাদের গত 20 বছরের লড়াই। তাহলে আমরা কেন দেখতে পাচ্ছি যে বিএনপির কাছে আমাদের যে প্রত্যাশা, গণ অভ্যুত্থানের যে প্রত্যাশা, সেটা আপনি কেন লঙ্ঘন করছেন? আপনার হিস্টোরিক প্রতিপক্ষ আওয়ামী লীগ রাজনীতিতে নাই। আপনি তো সুশাসন দিয়ে টার্মের পর টার্ম ক্ষমতায় থাকতে পারবেন, কারণ বিএনপির সমকক্ষ কোনো সাইজের রাজনৈতিক দল নাই। তাহলে আপনার কেন দুষ্টামি করা দরকার? কোনো প্রয়োজন ছিল না তো এগুলো করবার। আপনি সুশাসন দেন, ডেলিভার করার মতো দেন, তখন দেখবেন যে সবাই তো এই বিষয় নিয়ে প্রশংসা করবে। এখানে এবি পার্টি বলেন, এনসিপি বলেন, নাগরিক ঐক্য বলেন, কেউ তো হস্টাইল না। আপনার যে বলছে যে থাবরায়া এরে ওরে গদি থেকে নামাইতে, কেউ নামানোর চেষ্টা করছে না। বিএনপিকে কোনো বিরোধী দল মানে টাইন্না হিচড়া আওয়ামী লীগের মতো নামানোর চেষ্টা করছে না, কারো ইচ্ছা নাই। তো এই জন্য আমরা শুধু চাচ্ছি আমাদের জনগণের প্রত্যাশাটা ডেলিভার করেন। হিস্টোরিক এই অপরচুনিটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানও পায় নাই, যেটা তারেক রহমান পাইছে। এতটা সুসময় জিয়ার রাজনীতি করবার জন্য, এই ধরনের সুসময় বিএনপির ইতিহাসে কোনোদিন আসে নাই। এটা যদি তারা মিস করে, দ্যাট উড বি হিস্টোরিক্যাল ট্র্যাজেডি ফর বিএনপিস পলিটিক্স। জি সাকিব, আপনি কি মনে করেন কিনা বিএনপি আসলে বড় একটা সুযোগ হাতছাড়া করছে এবং যে সংস্কারের বিপক্ষে দাঁড়াচ্ছে, নিয়োগ সহ সামগ্রিক যে বিষয়গুলো নিয়ে কথা হচ্ছিল? হ্যাঁ, মানে এই ধরনের একটা পারসেপশন তো আসলে আছে যে মানে জুলাই সনদ কিংবা সার্বিকভাবে সংস্কারের একটা বিরুদ্ধে বিএনপির অবস্থান সরকারি দলের। বিশেষ করে ধরেন যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় জারি করা যে 133টা অধ্যাদেশ, তার মধ্যে আপনি রেখে দিয়েছেন 98টা সম্ভবত রাখা হয়েছে, একদম হুবহু আইনে পরিণত করা হয়েছে। তার মধ্যে যে প্রশাসক নিয়োগের যে সুবিধাটা আর কি, সেটা কিন্তু রাখা হয়েছে। ওইটা বিশেষ একটা পরিস্থিতি ছিল বাংলাদেশের ইতিহাসে, তেমন ঘটনা এর আগে কখনো ঘটে নাই। সবাই রাষ্ট্র বা সরকার প্রধান মানে পদত্যাগ করে পালাই গেছেন এবং তারপরে তার সাথে তার যত চেলা চামুন্ডা ছিল সব পালাই গেছে। সো এই পরিস্থিতি বাংলাদেশে হয়েছে। ফলে ওই পরিস্থিতি মোকাবেলা করার জন্য তখন আমার এই অধ্যাদেশটা দরকার ছিল, যার ভিত্তিতে আপনি আসলে এই কি বলে স্থানীয় সরকার ব্যবস্থাটাকে আসলে রাখবেন আপনি, হ্যাঁ, দিয়ে রাখা হয়েছে। কিন্তু সেটা ওই বিশেষ পরিস্থিতির জন্য হলেও ওটাকে কিন্তু আবার বিএনপি আইনে পরিণত করেছে, কারণ ওটা তার পক্ষে যায়। আবার ধরেন আপনার এই যে ফুয়াদ ভাই বলছিলেন যে 31 দফার কথা, অ্যাকচুয়ালি বিএনপির 31 দফা না, 31 দফা বিএনপির হলো 27 দফা।
তারপরে এই যুগপৎ আন্দোলন অন্যান্য রাজনৈতিক দল, বিশেষ করে আমাদের জোট গণতন্ত্র মঞ্চ, আমরা মিলে ওয়ান্স অ্যাডপ্টেড হ্যাঁ, adopted। এটা তার হয়ে গেছে, মানে এটা হচ্ছে আমাদের সবারই আসলে, Exactly, এইটা আপনাদের জাস্ট collective, yes, exactly। কালেক্টিভ হয়ে 31 দফা। ওইটা আমরাও কিন্তু ওন করি, হ্যাঁ অবশ্যই আমরা সবাই কিন্তু এটা সবাই, own হ্যাঁ। করি। আমরা তো 31 দফাটা, কথা হ্যাঁ, বলেছি। সব ওন করি। এখন বিষয় হলো যে 31 দফার 9 নম্বর দফায় স্পষ্টভাবে মানে বিচার ব্যবস্থার স্বাধীনতার কথা একদম বলা আছে, মাজদার হোসেন মামলার আলোকে আরো না একদম ডিটেইল আলোচনা। ধরেন সুপ্রিম কোর্ট বিচারক নিয়োগ অধ্যাদেশ, সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, সুপ্রিম কোর্টের জন্য আলাদা সচিবালয় করা হবে। এটা তো যদি আমরা মানে সেই সময়কার যদি বক্তব্যগুলো, এখনো যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ, এটা YouTube, প্রধানমন্ত্রীর বক্তব্য সব আছে, জায়গাতে আমি নিজে আছে, শুনছি সব প্রধানমন্ত্রীর জায়গাতে বক্তব্য আছে। আছে। কিন্তু সেটা বাতিল করা হলো, আর এই প্রশাসক নিয়োগের জায়গাটা আপনি রেখে দিলেন। ধরেন ঠিক যে কয়টা বাতিল করা হয়েছে না, ওই কয়টাই আসলে সত্যিকার অর্থে রাষ্ট্রের রিফর্ম করতে পারেন। বাকি আপনি একটা জায়গার নাম পরিবর্তন করছেন একটা অধ্যাদেশ দিয়ে, ওটা আপনি রেখে দিচ্ছেন। হ্যাঁ, একটা স্কুলের নাম পরিবর্তন করছেন বা কলেজের নাম পরিবর্তন করছেন, একটা ব্রিজ কালভার্টের নাম যেগুলো পরিবর্তন আসলে করছেন। মৌলিক পরিবর্তন মৌলিক আসতো, পরিবর্তন সেগুলো আসতো। এগুলো আপনি হয় আউটরাইট, বিশেষ করে যে আপনার এই যে সুপ্রিম কোর্ট ঘুম মানবাধিকার ওগুলো তো তাও আপনি বলছেন যে না এটা আমি একটা রিফর্ম করে সামনে নিয়ে আসবো, কিন্তু আপনি একদম আউটরাইট বাতিল করে দিচ্ছেন সুপ্রিম কোর্ট বিচারক নিয়োগ অধ্যাদেশ, তারপর সুপ্রিম কোর্ট আপনার এই যে সচিবালয় অধ্যাদেশ। আর এই যে গুম কমিশনের কথা যে ফুয়াদ ভাই বলছিলেন, গুম কমিশনের এটা বাতিল হওয়ার পর যে ক্রাইসিসটা হয়েছে, আমি একটা রিপোর্ট দেখছিলাম, সম্ভবত যুগান্তর রিপোর্টটা করছে, যে গুম কমিশন যে এভিডেন্সগুলো তারা কালেক্ট করছিল সেই এভিডেন্সগুলো এখন অরক্ষিত অবস্থায় পড়ে আছে মানবাধিকার কমিশন অফিসে সম্ভবত, কারণ তাদের এখন আর কোনো অফিস নাই। ওই মানে ওটা যে বাতিল করার অধ্যাদেশ বাতিল করার সাথে সাথে তারা তো এমনিতেই মানে ডিজলভ হয়ে গেছে, ফলে কোনো অফিস নাই। দেন এই জিনিসগুলো এগুলো কাদের মানে এই এভিডেন্সগুলো কিসের, মানে মনি আপাদের মানুষজন কিংবা মনি আপা হইতে পারতেন, গুম হইতে পারতেন, আর আমরা হয়তো খুঁজেও পাইতাম না, অধিকাংশ বিএনপি। ফলে এই বিএনপির মানুষদেরকেই আসলে মানে যেভাবে গুম করা হয়েছে, যেভাবে গুম করে হারাই গেছে তারা, মানে তো অবশ্যই মেরে ফেলা হয়েছে, তাদের বিরুদ্ধে যে মানে যারাই কাজগুলো করছে তাদের বিরুদ্ধে যে এভিডেন্সগুলো তারা সংগ্রহ করছিল সেগুলো আলটিমেটলি এখন আর সংরক্ষণ করা যাচ্ছে না। ফলে এগুলো আপনি কেন বাতিল করলেন? এখন যেটা বলা হচ্ছে যে আপনি এগুলো আবার আরো ভালো বেটার করে আপনি আনতেন। আপনার মানে একটা জিনিস যদি আপনি হয়ে যায় সেটাকে আপনি আবার নতুন করে সংস্কার করতে পারেন না, সংশোধনের মাধ্যমে আনতে পারেন না। যদি নাই আনতে পারেন তাহলে আপনি আবার সংবিধান সংস্কারের ক্ষেত্রে তখন বলেন যে না সংস্কার করা যাবে না, সংশোধনী করতে হবে। তো আপনি তো সংশোধনীর পক্ষেরই মানুষ, তো আপনি তাহলে ওগুলোকে সংশোধনী করতেন, এখন আইনে পরিণত করতেন, 6 মাস পর আপনি সংশোধনী আনতেন। এখন ওগুলো আপনি ফেলে দিয়ে আপনি আবার বেটার আনবেন, তাহলে আপনি গেলেন কোন জায়গায়? গেলেন কিন্তু হাসিনার আমলে, ইন্টারিমের আমলে 133 অধ্যাদেশের মাধ্যমে, যাই হোক যেগুলো আমি বাতিল করলাম ওগুলোর মাধ্যমে আমি একটা জায়গায় আসছিলাম। এখন বলা হচ্ছে যে না ওর মাধ্যমে আমরা যেটা অ্যাচিভ করতে চাই সেই পর্যন্ত যাইতে পারি নাই, এই কারণে আমি ফেলেই দিলাম। তাহলে গেলাম কোথায়? আমি তো হাসিনার আমলে ব্যাক করলাম, তাই না? তো আমি তো এটা রেখে দিতে পারতাম। ফলে এই যে ব্যাপারগুলো না, এগুলো এক ধরনের মানে আমাদের মধ্যে একটা সংশয়ের জায়গা তৈরি করে, এবং তখন মানে বিশ্বাস করার জায়গাটা জনগণের আসলে আলটিমেটলি হবে। তো আর একটা জিনিস দেখেন, আজকে আমি একটা জায়গায় একটু কথা বলতেছিলাম, মানে একজন বলছিলেন যে বিএনপির সাথে প্রতারণা করা হয়েছে। কোন জায়গায়? ওই জুলাই সনদ স্বাক্ষর করা হয়েছে, সেখানে নোট অফ ডিসেন্ট সহ, কিন্তু এরপরে যখন আপনার জুলাই সনদ বাস্তবায়ন আদেশ দেওয়া হলো, জারি করা হলো, তখন সেখানে কিন্তু নোট অফ ডিসেন্ট আর রাখা হয় না। এটা বিএনপির সাথে প্রতারণা। আমি বললাম যে ভাই এটা যদি প্রতারণা হয়ে থাকে, এটা প্রতারণা আমি মানলাম, কিন্তু প্রতারণা তো বিএনপির সাথে না, কারণ আপনি এটা তো প্রিডিটারমাইন্ড ছিল না যে নির্বাচনে জনগণ বিএনপিকে ভোট দিবে আর বিএনপি ক্ষমতায় আসবে। ফলে এটা বিএনপির সাথে না। যদি হয়ে থাকে তাহলে ইন্টারিম সেই জায়গাতে রাষ্ট্রের সাথে প্রতারণা করছে, কিন্তু সেটা করছে কবে? 12 নভেম্বর। ইলেকশন হয়েছে 12 ফেব্রুয়ারি, 3 মাস পরে। 3 মাসের মধ্যে বিএনপি কি কোনোদিনও, বিএনপির কেউ কোনোদিনও দেখে নাই যে ওইখানে প্রতারণা হয়েছে? বলার পর নির্বাচনের আগের দিন পর্যন্ত বা যতক্ষণ পর্যন্ত প্রচারণা চালা যায় ততক্ষণ পর্যন্ত আপনি তো গণভোট অধ্যাদেশের মাধ্যমে, গণভোট অধ্যাদেশ কিন্তু রেফার করছে হচ্ছে আপনার জুলাই সনদ বাস্তবায়ন আদেশকে। আপনি তো পড়ে দেখেন, ওটা গণভোট অধ্যাদেশটা আসতে হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন আদেশকে রেফার করে। তাহলে সেটা রেফার করে যে গণভোটটা হইলো, সেই গণভোটের পক্ষে তো আপনি বিএনপি শেষ দিন পর্যন্ত ছিলেন। হ্যাঁ, তাহলে প্রতারণা যদি হয়ে থাকে তাহলে এটা ভাইস ভার্সা, দুই পক্ষ থেকে প্রতারণা হয়েছে জনগণের সাথে। জি, জনাব শিশির, প্রতারণা আসলে দিন শেষে কার সাথে হলো, আর আমরা আসলে যাচ্ছি কোথায়? দেখেন, মনিয়াপা একটা কথা বললো যে 5 মাসে একটা সরকার কি ফেলে দেওয়ার হুমকি দেয়, সহযোগিতা করে না। আমি যদি ধরেন আপনার বলি, বাংলাদেশের ইতিহাসে স্মরণকালে সবচেয়ে ভালো বিরোধী দল থাকলেই বর্তমানে, যদি আজকে 11 দলীয় জোট যদি বিরোধী দলে না থাকতো, আওয়ামী লীগ এই জায়গায় থাকতো, এই 5 মাসে বা 6 মাসে আপনি 20 দিন, কম করে হলে 20 দিন হরতাল পাইতেন। আর যদি
আওয়ামী লীগ ক্ষমতা থাকতো, বিএনপি যদি বিরোধী দল থাকতো, 20 দিন না পাইলেও আপনার 10 থেকে 15 দিন হরতাল পাইতেন। আমরা কি এরকম কোনো জ্বালাও পোলাও কর্মসূচি করছি? করে নেই। তাহলে কি করছি? সরকারকে তো সহযোগিতাই করছি। এবং যে ডে 1 থেকে যে সরকার জুলাই সনদ এবং গণভোটের রায় বাস্তবায়ন করার কথা, সেটা সে না করে এখন পর্যন্ত আস্ফালন দেখাচ্ছে, আর আমরা 6টা মাস তাদেরকে সহ্য করছি। বরং আমরাই তো বেশি ধৈর্য ধরছি। আপনি দেখেন, এই যে উনি বললেন সরকারকে ফেলে দেওয়ার কথা, বিএনপি সরকারকে আসলে বিরোধীরা ফেলা লাগে না, বিএনপি সরকার মানে নিজেই পড়ে যায়। এবং ঐতিহাসিকভাবেই এই বিএনপি যখন ক্ষমতা থাকে তখন সে ক্ষমতা হারায়, আর যখন বিরোধী দলে থাকে সে ক্ষমতা যাইতে পারে না, দেশের জনগণ তার উদ্ধার করা লাগে। 1981 সালে এই বিএনপি তাদের নির্বাচিত গভর্নমেন্ট, সাত্তার গভর্নমেন্টের পতন ঘটে নাই বিনা রক্তপাতে, পারছে ঠেকাইতে। ওই সময় কি বিরোধী দল পালাইছে? সরকারকে ফেলে দিচ্ছে। 9টা বছর মোহাম্মদ এরশাদ বিএনপিকে নিপীড়ন করছে, দেশের মানুষের নিপীড়ন করছে। বিএনপিকে উদ্ধার করলো জনগণ, 91-তে ক্ষমতায় বসাইলো। তাদের জোট সঙ্গী বিনা মন্ত্রিত্ব না নিয়ে তাদেরকে 18টা সিট দিয়েও দিল। তাদের সাথে প্রতারণা করে 96-তে আবার একটা একতরফা ইলেকশন করে ফেললো, তত্ত্বাবধায়ক একটা সেটেল ইস্যু, এটা ধ্বংস করে দিল। ওই সময় কিন্তু বিএনপির আমলে যে সেনাপ্রধান ছিল মানে নাসিম, যদি বিরোধী দলগুলো রাজি থাকতো সে কিন্তু একটা কু করে ফেলতো। বিরোধী দলের সায় পায় নাই জন্য কু করে নাই, নাহলে এরশাদের মতো পরিণতি করতো। আসেন এবার আসেন, কে এম হাসানেরকে প্রধান উপদেষ্টা বানাবে এই জন্য বিচারপতিদের বয়স 65 থেকে 67 করলো, একটা লোভ করলো। লোভ করার কারণে একটা 111 করে দিল বিএনপিরে, মানে প্রধান মানে সেনাপ্রধান মইনুল আহমেদ। এগুলো কি বিরোধীরা করছে? 17 বছর ধরে বিএনপি ক্ষমতায় আসতে পারে না। পৃথিবীর এক বিরল ঘটনা, বিরোধী দল দেশের জনগণকে উদ্ধার করে ক্ষমতায় যায়। সরকার যখন জালিম হয়ে ওঠে, নিপীড়ক হয়ে ওঠে, তখন বিরোধী দল জনগণকে উদ্ধার করে। আর বিএনপিকে 17 বছর পরে 17 জুলাইতে দেশের জনগণ উদ্ধার করছে, এবং এটা স্বীকারও করছে। প্রথম জেলখানা থেকে বিএনপি সিনিয়র নেতারা বের হয়ে বলছে, হাউমা করে কাঁদে বলছে যে এরা জুলাই আন্দোলনকারী, এরা মানুষ না, এরা আসমান থেকে আসছে আবাবিল পাখি, এরা আমাদের মানে মুক্ত করে নিয়ে আসছে। কয়েকজন এখনো স্বীকার করে যে আমি সবচেয়ে বেনিফিশিয়ারি, নাহলে আমার ফাঁসিটা হয়ে যেত। এখনো কয়েকজন স্বীকার করে, আর বাকিরা কিন্তু এখন বলে যে না, এটা খুব ক্ষতি হয়েছে তাদের, তারা নিজেরা নাকি পারতো। তো এই যে বিএনপিকে দেখেন তো আপনি ঐতিহাসিকভাবে বিএনপি, বরং এই বিএনপি নিজের সাথে সবসময় নিজে প্রতারণা করে। 1975 সালে আওয়ামী লীগের ব্যাপারে এই দেশের মানুষ একটা সেটেল সিদ্ধান্ত নিয়ে নিয়েছিল। বিএনপি 1979 সালের ইলেকশনে আওয়ামী লীগকে ডেকে আনি বিরোধী দল বাড়াইছে, আওয়ামী লীগ পুনর্বাসন করছে। 96-তে একতরফা ইলেকশন করার কারণে আওয়ামী লীগ ক্ষমতায় আসছে, এবং 111ও বিএনপির কারণে হয়েছে। বিএনপি যদি লোভ না করতো, একটা পলিটিক্যাল মানে স্টেবিলিটি থাকতো। তো আপনি তো বিএনপির কথা বলেন, বিএনপি তো এখন যে কাজটা করতেছে, এখনো সংস্কার করতেছে না, পুরাতন আওয়ামী কাঠামোর মধ্যে সে থাকতে চাচ্ছে। সে যুবলীগটা তো চুপ রাখতে চাচ্ছে। আমরা বলতেছে না আমরা নাকি সংবিধান বুঝি না, তারা খুব সংবিধান বোঝে। তো সংবিধান তো আপনাদের রক্ষা করতে পারে না সাত্তার গভর্নমেন্ট। পারছে আপনাকে সাত্তার গভর্নমেন্ট রক্ষা করতে? ওই সময় পারেন না কেন ক্ষমতা থাকতে? এখনো যদি এই 11 দলীয় জোট যদি বিএনপির পেছন থেকে হাত সরাই দেয়, বিএনপিকে ধাক্কা দেওয়া লাগবে না, বিএনপি নিজে নিজে পড়ে যাবে। এটা আমি মানে হলফ করে বলতে পারি, কারণ এই বিএনপির অতীত ইতিহাস বলে সে এরকম করে। এবং সে আপনার এত আনস্মার্ট, সে মনে করে যে তার যে ক্ষমতা আছে এই ক্ষমতা আর কারো নাই, অথচ তার যে সাংগঠনিক শক্তি এটা তো সব দেখা শেষ। আচ্ছা বলেন তো, আমরা বিএনপির যদি কোনো জুলুম না করি, একদম বিএনপির উপরে যদি একটা মানে বিশ্লেষণ করি, বিএনপি এই সরকার পতনের জন্য 2014 সালে অনির্দিষ্টকালে অবরোধ দেয় নাই। বিএনপির সাংগঠনিক শক্তিটা তো তখন আমরা দেখছি। বুঝলাম সরকার অনেক নিপীড়ন করছে, দমন করছে, দাঁড়াতে পারে না রাস্তায়, সাংগঠনিক শক্তির তো একটা পরীক্ষা হয়েছে। ওই অনির্দিষ্টকালে অবরোধ কিন্তু এখনো প্রত্যাহার করা হয় নাই। এবার আসেন 24-এ আমি এবং ডামি ইলেকশনে অসহযোগ আন্দোলন ঘোষণা দেয় নাই, পারছে সফল করতে। ওই অসহযোগ আন্দোলন কিন্তু এখনো চলে। এগুলো তো আমরা বলতে চাই না, তারপর বলা লাগে। ওনাদের যখন সংগঠনের মানে অহংকারটা দেখায় যে বিএনপি এত ক্ষমতাবান, এত বেশি আমাদের সাংগঠনিক শক্তি, তো আপনাদের 2টা কর্মসূচি তো এখনো চলে। জি, কিন্তু জয়নাব বিশ্বাসের 11 দলীয় তো ঐক্যে আমরা ভাঙন দেখছি, খেলাফত মজলিস বেরিয়ে গেছে, এই জায়গায় কারণ কি আসলে? 11 দলীয় ঐক্যে যেটা দেখছে, অনেকের তো এখানে মানে নির্বাচনী একটা মানে জোট ছিল। কেউ কেউ মনে করতেছে নির্বাচনী জোটের পরে আমাদের
নির্বাচন যেহেতু শেষ, আমাদের নিজের মতো করে চলার সুযোগ রয়েছে। আমি তো মনে করি এটা স্বাধীনতা আছে। আবার যদি কোনো সময় সে মনে করে না জাতির প্রশ্নে আমাদের আবার এক হওয়া উচিত, সে হবে, সমস্যা নেই তো। জি। নিরূপা চৌধুরী মনি, যে 31 দফা 7-8টা এর মধ্যে আপনারা নিজেরাই লঙ্ঘন করেছেন, এত ভালো বিরোধী দল তো আপনারা পেতেন না। দেখেন একটা কথা বলি, এখানে আমাদের দুইজন ভাই যে কথাটা বললেন 31 দফা নিয়ে অনেক কথা বললেন। স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় কি বলেছেন, 133টা অধ্যাদেশের যেগুলো গুরুত্বপূর্ণ কয়েকটা বলেছেন যে এগুলোকে আমরা চুলচেরা হিসাব করে আমরা আরো সুন্দর করে একটা অধিবেশনে 133টা অধ্যাদেশ বিল আকারে প্রকাশ করা একটা বিশাল ব্যাপার। তারপর আবার রাষ্ট্রপতির বক্তব্য আছে, বক্তব্যের উপর খোলা বক্তব্য আছে, সেই সব করে কিন্তু প্রথম অধিবেশন বলেছে যে আমরা একটু সময় নিয়ে করব। দ্বিতীয় অধিবেশনটা আপনারা জানেন যে এটা বাজেট অধিবেশন ছিল। আমরা 3 নম্বর 4 নম্বর অধিবেশনগুলো দেখি যে একটা করে হয় কিনা। এখানে কিন্তু কোনো লোকছাপা ছিল না, যেটা বলছে যে এগুলো আমরা করবই। আর যেটা বলেছেন আমার ভাই যে আমিও গুম হতে পারতাম, হ্যাঁ, আমাদের ইলিয়াস আলী ফেরত আসে নাই, তাদের বউ বোন যাদের গুম নেতা তারা কিন্তু মহান জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করছে। তো সেইখানে আমরা তাদের দিকে যখন তাকাই তখন কিন্তু আমাদের অবশ্যই মনে পড়ে আমাদের কষ্টগুলো। এবং এও বলেছে গুমের যে গুম আপনার কমিটির মায়ের ডাকের আপনার আহ্বায়ক, সে সংসদেই দাঁড়িয়ে বলেছে যে গুমের যে রিপোর্টগুলো সেটা নিজেই গুম হয়ে গেছে। তো এটা কখন বলতে পারে একটা আমাদের দল করে দলের মধ্যেই আমাদের ভিতরে যদি কোনো অন্যরকম কিছু থাকতো তাহলে কিন্তু এই কথাগুলো বলা হতো না। বিএনপি কেন আরো আন্তরিকতা, আমরা অবশ্যই আন্তরিকতার জন্য আমি আবারও বলছি সময়টা কিন্তু 5 মাস আমরা সময়টা চেয়েছি, সময়টা কিন্তু 4.5 বছর না যে সময় আর নাই, আমরা করছি না, আমরা ফাঁকি দিয়ে চলে যাচ্ছি এই জিনিসগুলো। আমি আর আগে আপনার বললাম প্রশাসকদের নিয়ে যে রাষ্ট্র যেহেতু এখনো ষড়যন্ত্রের ঊর্ধ্বে না, প্রচুর ষড়যন্ত্র হচ্ছে সকালে বিকালে সন্ধ্যা রাতে, প্রত্যেকেই জানি এখানে আমরা যারা আছি। তো সেইখানে কোনো উপায় ছিল না নিজের মানে কাছের মানুষটাকে বাছা ছাড়া। আর এটা খুবই সাময়িক, এটা আপনার পার্মানেন্ট না, এটা সাময়িক। তো এই জিনিসগুলো বলার পরে যখন কথা আসে তখন সত্যি আসলে খারাপ লাগার কথা। কারণ বিএনপি নিজেই তো তার সমস্ত বিএনপি ওই 31 দফা সবগুলো বিএনপি দিয়েছে, এটা বিএনপি বলে নাই। বিএনপির নেতা জনাব তারেক রহমান উনি বলেছেন যে আমরা বেশ কয়েক বছর অক্লান্ত পরিশ্রম করে যুগপৎ আন্দোলনে যারা ছিলেন তাদের প্রত্যেকের মেধা এবং পরিশ্রম সবকিছু নিয়ে আমরা এই 31 দফা করেছি এবং প্রকাশ করেছে কবে 23-এ, যখন এনসিপি বলল, এনসিপি তখন হয় নাই, তারা বলেছিল যে আমাদেরকে নকল করে, তখন আমরা বলেছিলাম যে এটা 23-এ প্রকাশ করা, যখন আপনার ফ্যাসিস্ট রেজিমের মধ্যে প্রকাশ করা হয়েছে সাংবাদিক সম্মেলন করে। তো সেইখানে অবশ্যই আমরা আমাদের জায়গাটা মনে আছে, আমরা মনে রাখবো। এবং জনাব তারেক রহমান সাহেব উনি অত্যন্ত কথা এবং কাজের মধ্যে মিল রেখে কাজ করে। উনি যেটা বলেন এবং প্রত্যেকটা মুহূর্তে এই দেশকে নিয়ে দেশের মঙ্গলের জন্য চেষ্টা করছেন অক্লান্ত পরিশ্রম নিয়ে। প্রত্যেকটা জায়গায় কোথায় একটুখানি কমানো যায়, কোথায় একটুখানি ভালো কাজ করা যায়, এই সময়টায় উনি ব্যস্ত থাকেন। আপনারা বিরোধী দলের সমালোচনা করছিলেন, কিন্তু বিরোধী দল তো আপনাদের সর্বাত্মক সহযোগিতাই করতে চায়। যে বলছিলাম যে এত ভালো বিরোধী দল তো জয়নাবদের শিশিরও বলছিল। আমি শোনেন, আমি তো বলি নাই, আমি প্রথমেই বলেছি বিরোধী দলের মতো কথা না বললে ভালো লাগবে না। সে আমার সাথে সুরে সুর মিলাবে, এটা ভালো লাগবে না। সে আমার প্রতিবাদ করবে, সেটাই আমি জানি। কিন্তু আমি না জানি যে আমি কতটা সমস্যার মধ্যে আছি, বিরোধী দল আমাকে কতটা রিলিজ দিয়েছে, এটা ওনারা বলতে পারে। কিন্তু আমরা তো বুঝি যে রিলিজটা কোন পর্যায়ে গেলে কতটুকু কি হয়। আমি এইটুকু শুধু বলতে চাই, তারা যত রকম ভয়ভীতি দেখা, অত্যাচার করুক, কষ্ট দেখ, নির্যাতন করুক, তাদের বুঝতে হবে যে সংখ্যায় আমাদের চেয়ে তারা কম। এবং যখন আমাদের এই সুযোগে থার্ড পার্টি যাদেরকে আমরা সবাই মিলে বিতাড়িত করেছি, তারা যখন আসবে ওই প্রত্যেক দিন বাগে যেদিন ধরে ওই দিন কিন্তু আর কেউ যায় না, মনে করে যে এমনি কথা বলছে। সো তারা যেভাবে কথা বলছে প্রতিদিন আমাদেরকে ফেলে দিবে, সেইখানে কিন্তু আমরা মারা গেলে কিন্তু নিয়েই মারা যাব, কারণ এটাই স্বাভাবিক। আমরা যদি বিএনপি যদি তাদের পিছনে না থাকতো, এটাও ঠিক, আমরা স্বীকার করি যে আমাদের ছেলেরা সামনে ছিল, আমরা এই খুশিতে এই জুলাইয়ের যোদ্ধাদের আমরা সম্মান করি, আমরা প্রতি মুহূর্তে বলি, মনে রাখার চেষ্টা করি।
কিন্তু এটাও তো সত্যি, আমরা যদি পিছন থেকে না থাকতাম তো ওই সরকার যত বড় অত্যাচারী ছিল, এরকম ছাত্র রাজনীতিকে ভুলুণ্ঠিত করার উনি অনেক স্পর্ধা রাখে। উনি যদি জানতেন যে বিএনপি নাই সামনে, জামাত নাই সামনে, আরও কিছু নাই, তখন এই ছাত্ররা কিন্তু তাদের এই অবস্থাটা ধরে রাখতে পারতো না। তার মানে কি, আমরা একে অপরের পরিপূরক। আমরা একজন ওই যে বলেন না যে 10 টাকা হওয়ার জন্য যার 9 টাকা আছে তার কিন্তু 1 টাকা দরকার পড়ে, ওই 1 টাকা ছাড়া হবে না। 1 টাকাও ভীষণ ইম্পর্টেন্ট যার 9 টাকা আছে, আবার যার কাছে টাকা নাই তার কাছেও 1 টাকা খুব ইম্পর্টেন্ট। সো আমরা তাদের মর্যাদা দিই এবং আমরা আশাও করি, আমরা অবার মর্যাদা আশা করি না, আমরা যেটুকু এইটুকু তারা বলুক। তারা তো এইটুকু কখনোই বলে না। গেল 1.5 বছর 2 বছর তারা এমন শো করতো যে আমরা কিছুই না, আমাদের তারা সবসময় বাঁচিয়ে রেখেছে। এইটা যখন বলে তখন মনে হয় ওই যে কত বড় আমি কহে নকল হীরাটি, তাই তো সন্দেহ নয় ঠিক খাঁটি। এই যে কিংবা শৈবাল দিঘিরে বলে উচ্চ করি শির, লিখে রেখো 1 ফোঁটা দিলেম শিশির। যখন শিশির কণা বলে সাগরকে বা দিঘিকে, তখন কিন্তু অবাক লাগে। আমরা অস্বীকার করছি না যে ওই শিশির কণা নিয়ে কিন্তু একটা সাগর হয়, আমরা স্বীকার করি যে শিশির কণার প্রয়োজন আছে। কিন্তু শিশির কণা যখন দিঘিকে অবহেলা করে, তার তুচ্ছ তাচ্ছিল্য করে, তখন কিন্তু সংঘর্ষ অনিবার্য হয়ে যায়। সবাই তো সবসময় সব কিছু ধৈর্য ধরে সহ্য করে না। বিএনপি যে ধৈর্য ধরেছে নির্বাচনের আগ পর্যন্ত এবং এখন পর্যন্ত, নির্বাচনের পরেও বিএনপি কিন্তু কোনোখানে অহংকার দেখায় নাই। আমি একজন, যেভাবেই হই, আমি একজন সংসদ সদস্য, আমি বহু বছর রাজনীতি করি, আমার কোন কথাটাই মনে হয় যে আমি অহংকারী? আমি নিজেকেই বারবার মনে করি যে ফলবান বৃক্ষ নুয়ে থাকে, আমি এটাই মনে করতে পছন্দ করি, আমি এটাতেই অভ্যস্ত। কিন্তু আমার সাথে যদি কেউ এসে খুবই খবরদারি দেখায়, গরম দেখায়, তখন হয় আমি হাসি, না হয় আমিও তো মানুষ, রক্ত মাংসে, আমারও তো রাগ হতে পারে। আপনি সারাক্ষণ আমার পিছনে বটবাহিনী লেলিয়ে দিবেন, সারাক্ষণ তারা গালি দিবে, আর সামনে থেকে আপনি বলবেন আপা না আপনি খুব ভালো। আমি তো জানি যে এর পিছনে কারা কর্তা ব্যক্তিরা। তো তারপরেও কিন্তু আমরা ধৈর্য ধরে থাকি। আমি তাই বলবো তাদেরকেও যে আপনারাও এই কথাগুলো মনে রাখেন। কেবল তো আসছে যে ইউনূস সরকার বলেছিল যে মাস্টার মাইন্ড কারা, ভুল তো খালি আমরা একা করি নাই, তারাও করেছে। পরেই কিন্তু কয়েকদিন পরেই কিন্তু সে ওই জায়গা থেকে সরে গেছে। আজকের মাস্টার মাইন্ড তারা নিজেরাও কিন্তু ওই জায়গা থেকে সরে গেছে। যাকে মাস্টার মাইন্ড বলেছিল সেও কিন্তু ওই জায়গা থেকে সরে গেছে। তো এই জন্য আমরাও জানতে চাই সত্যিকার মাস্টার মাইন্ড কে, আমরা জানতে চাই। কিন্তু এটা যখন প্রকাশিত হবে তখন হয়তো অনেক কিছুই থাকবে না। তার আগেই অনেক চেতনা বিক্রি শুরু হয়ে গেছে। যেভাবে যখনই চেতনা বিক্রি শুরু হয় তখনই আমরা ভীত হই, সন্ত্রস্ত হই। কারণ আমরা চুলাই বেঁচে থাকুক আমরা চাই, মনে প্রাণে চাই। জুলাই যোদ্ধারা থাকুক আমরা মনে প্রাণে চাই। এই যোদ্ধাদের আগামী প্রজন্ম, তার পরের প্রজন্ম মনে রাখুক আমরা চাই। কিন্তু তারা যদি নিজেরা না রাখতে পারে, আমাদের কি করার আছে? ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, একটু প্রসঙ্গ বদল করতে চাই। তীব্র গ্যাস সংকটে ভুগছে দেশ। আমরা জানি এর আগে তেলেও, যদিও এটি একটি বিশ্ব বাস্তবতা ছিল, কিন্তু গ্যাসের যে সংকটে এটি ভাসমান এলএনজি টার্মিনাল একটি বিষয় প্রশ্ন এভাবে রাখতে চাই। বাণিজ্য মন্ত্রী বলছেন যে খুব দ্রুত এই জ্বালানি সংকটের সমাধান নেই, এবং এর আগে এই যে জ্বালানি খাতে, সামগ্রিকভাবে জ্বালানি খাতে বিএনপি সরকারের কি মানে দূরদৃষ্টিতা বা বিচক্ষণতার ঘাটতি দেখেন কিনা? বিচক্ষণতা দুষ্টামি করার ক্ষেত্রে তো দেখতে পাচ্ছি না। জ্বালানি তেলের ঘাটতি আগের যে ফেজে আমরা ক্রাইসিসটা দেখেছি তখনও ক্রাইসিস ছিল না। অন্তর্বর্তীকালীন সরকারের যে পরিমাণ অর্ডার প্লেস করা ছিল তাতে মে জুন পর্যন্ত ডেলিভারি আমাদের ছিল। তাহলে ওই সময়টাতে এই লেভেলের পাম্পে লাইন ঘাটতি হওয়ার কোনো কারণ না, যৌক্তিক কোনো কারণ নাই। এবং এর রেজাল্ট হিসাবে দেখলাম শেষ দিকে আপনার 1 লক্ষ 2 লক্ষ মেট্রিক টন অথবা ব্যারেল যেটা আনা হয়, দুইটা অপরিচিত কোম্পানিকে, একজন ইংল্যান্ড রেজিস্টার্ড আর একজন সুইজারল্যান্ডের রেজিস্টার্ড, কোথাও লেখায় পড়লাম তাদের ওয়েবসাইট পর্যন্ত নাই। এরকম অখ্যাত দুইটা কোম্পানিকে এই মানে ডাইরেক্ট টেন্ডার সরকার তার অথরিটি, এক্সিকিউটিভ অথরিটি ইউজ করে দিয়ে দিয়েছে। অতএব এই যে বিশাল ক্রাইসিসটা হতে দেখলাম, যার ন্যায্য যৌক্তিক জায়গা ছিল না, রিজার্ভে, সাপ্লাইতে, চেইন ম্যানেজমেন্টে, যেটা ছিল ইন্টারনালি লোকাল যে জ্বালানির যে মানে আপনার অফিসগুলো আছে, বিভিন্ন কর্পোরেশন ডিপার্টমেন্ট যেগুলো আছে, এখানে ইন্টারনাল প্রচুর করাপশন ছিল, সিন্ডিকেটেড বাণিজ্য এখানে হয়েছে এবং সেখানে সরকারি দলের নেতাকর্মীরা জড়িত ছিলেন। এই ব্যবসাটা করতে দিয়েছে। জনগণে
কাছে এমন একটা ন্যায্যতা তৈরি করেছে, ইমিডিয়েটলি তেল কেনা দরকার, অর্ডার করা দরকার, এবং অখ্যাত কোম্পানি দিয়ে, যার কোনো ট্রান্সপারেন্ট হিসাব নিকাশ আমরা এখন পর্যন্ত জানি না। ক্রাইসিস প্রায় শেষ পর্যায়ে, দেখেন যুদ্ধ তো এখনো চলছে, এখন পাম্পে লাইন নেই কেন? মানে ব্যাপারটা তো এরকম না যে সরকার এসে তেল অর্ডার করছে আর এখন সব তেলের কোম্পানি ভরে গেছে মজুদের, ব্যাপারটা তো এরকম না, প্র্যাকটিক্যালি পসিবল না। তো সরকার তো আসার পর থেকে যুদ্ধ এখনো চলছে। সুয়েজ আপনার সুয়েজ ক্যানাল তো এখনো বন্ধই আছে, স্ট্রেট অফ হরমুজ যেটা সেটা তো বন্ধই আছে, বাব আল মানদেবে অফ অ্যান্ড অন ঝামেলা হইতেছে। তো সেইখানে এই যে নতুন করে সংকটের কথা দেখাচ্ছে, অ্যাপারেন্টলি আমি যতটুকু জেনেছি জেনুইন সংকট না। জ্বালানি মন্ত্রী গত কয়েকদিন আগে কিছু পলিসি স্টেটমেন্ট দিয়েছেন একটা বক্তব্যে, এবং সেখানে বলেছেন যে 6টা কোম্পানি যারা সাপ্লায়ার তাদেরকে বেসরকারিকরণ করে দেবে। এবং ইতিমধ্যে আমরা জানতে পাচ্ছি সচিবালয়ে কোথায় কোথায় কে কোথায় তদবির করছেন, কোন কোন কোম্পানির নাম আলোচিত হচ্ছে, কারা কারা ডিল করতেছেন, এগুলোর আলোচনা চলছে, এবং এর ভিতরে আওয়ামী লীগের বেনিফিশিয়ারি কোম্পানিগুলো আছে। তাহলে আপনি কি আসলে পরিকল্পিতভাবে এই ক্রাইসিসটা তৈরি করছেন কিনা? যুক্তি দেওয়া হচ্ছে কি যে এই 6টা কোম্পানিকে রান করবার জন্য রাষ্ট্রের যে পরিমাণ সাবসিডি দরকার, রাষ্ট্রের বাজেট ক্রাইসিসের কারণে তারা সেই পরিমাণ দিতে পারছে না। দ্বিতীয়ত হচ্ছে যে ৬৭,০০০ কোটি টাকা আপনার বিভিন্ন রাষ্ট্রীয় কোম্পানির কাছে পাওনা হয়ে গেছে। এখন এইসব কারণে এটাকে বেসরকারিকরণ করে দেওয়া দরকার। এখন বেসরকারি যদি করে দেয়, ধরেন এই যে ৬৭,০০০ কোটি টাকা, এটা কিন্তু ব্যক্তির কাছে পাওনা না, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের কাছে পাওনা। সে কি সুপ্রিম কোর্টে সচিবালয়ে লাইন কেটে দেবে? প্রধানমন্ত্রী অফিসের বিল পে করে না, এই জন্য কি লাইন কেটে দেবে কিনা? দেবে না তো। এখন প্রশ্ন হচ্ছে যে প্রাইভেট কোম্পানি আসলে এই টাকাটার কি হবে, কিভাবে রিজলভ হবে? আমাদের প্রোডাকশন কস্ট পার ইউনিটে ধরেন 13 টাকা, 14 টাকা, 17 টাকা পর্যন্ত সরকার সাবসিডাইজ করে, পার্সোনাল লেভেলে এটা 6 টাকা 8 টাকা দেয়, কমার্শিয়াল জায়গা থেকে টাকাটা সে উঠায় নেয়। তাহলে এই গরিব মানুষের সাবসিডিকে একটা প্রাইভেট কোম্পানি করবে, যাকে এই যে গরিব কৃষক, মজুর, নিম্নবিত্ত, মধ্যবিত্ত জনগোষ্ঠীকে যে সাপোর্টটা সরকার দেয় সাবসিডি দিয়ে, তাহলে এটা তো সরকার করবে না। কি প্রসেসে করবে? কোন কোম্পানিকে দিচ্ছেন? এরপরে আছে কোনো সিকিউরিটির কোশ্চেন। আপনি দেখেন যে আওয়ামী লীগকে বিদ্যুতের কুইক রেন্টাল পুরো ইন্ডাস্ট্রি দিয়ে দেওয়া হয়েছে। সভরেন সিকিউরিটি থাকার কারণে যেটা হয়েছে, চুক্তিতে রাষ্ট্র এখান থেকে ব্যাকট্র্যাক করতে পারছে না। এবং দেখেন অন্তর্বর্তীকালীন সরকারও কিছু বাতিল করতে পারে নাই, চুক্তি প্রকাশ করতে পারে নাই। আদানিকে আমাদের এখনও টাকা দিতে হচ্ছে। শামীম ওসমানরা দুবাইতে বসে এখনও বাংলাদেশের ট্যাক্স পেয়ারদের টাকায় আমোদ ফুর্তি করছে, তারপরে নদীতে সমুদ্রে ঘুরে বেড়াচ্ছে। তো সেই জায়গায় এই জ্বালানি সেক্টরে যেটা বাকি আছে, গ্যাস, তেল, বিদ্যুতের বাকি অংশ, তাহলে এটাকে এখন বিএনপি অ্যালাইন্ড কোম্পানিগুলোকে আমরা বেচে দিব? মানে রাষ্ট্রকে তাহলে সবচেয়ে সেন্সিটিভ সিকিউর জায়গাগুলোকে কি আমরা প্রাইভেটাইজ করে দেব? এরপরে কি আমরা জিম্মি হয়ে যাব এই কোম্পানিগুলোর কাছে? এই কোম্পানিগুলো তো রাষ্ট্রের হর্তাকর্তা হয়ে যাবে, মালিক হয়ে যাবে। আপনি পশ্চিমা দেশগুলোতে দেখেন, শুধুমাত্র চাইনিজ ইনভেস্টমেন্ট, বিগ কোম্পানিগুলো, টিকটক থেকে শুরু করে যে বিগ কোম্পানিগুলো আছে, আপনার আলিবাবা, আমেরিকা ব্ল্যাকলিস্ট করে দিয়েছে, শেয়ার মার্কেট থেকে ডিলিস্ট করে দিয়েছে, ইনভেস্টমেন্ট ফান্ড 2-3 দিনের নোটিসে সরায় ফেলতে বলছে। আপনার চাইনিজ কোম্পানির 5G ইনভেস্টমেন্ট ইউরোপিয়ান ইউনিয়ন, ব্রিটেন থেকে শুরু করে বিভিন্ন দেশ বছরের পর বছর ঝুলায় রাখতেছে। এই দেশগুলো তো যথেষ্ট সলিড, এখানে ডেমোক্রেসি আছে, সরকার দেশপ্রেমিক, জনগণ সচেতন, ইনস্টিটিউশন স্ট্রং, সে সেফটি সিকিউরিটি বোঝে। আমার রাষ্ট্রের অবস্থা কি? আমি এই কোম্পানিগুলোকে যদি প্রাইভেটাইজ করে দেই, এটা যদি রং হ্যান্ডে পড়ে, তারপরে আমরা কি করব? কুইক রেন্টালের এক্সপিরিয়েন্স থেকে তো আমাদের শিক্ষা হয়েছে যে এটা করবার ঝুঁকিটা কি। এখন প্রশ্ন হচ্ছে এইসব সেক্টর রিফর্ম করা দরকার, এটা সত্য। কোথায় কোথায় চুরি ডাকাতি, আপনি এই দলীয় লোকজন, করাপ্ট মন্ত্রী মিনিস্টার বসায়া, ভারতের দালাল টালাল বসায়া, এইখানে দেশপ্রেমিক সিদ্ধান্ত তো দেখবার জায়গা আমরা দেখতে পাচ্ছি না। অতএব আগের আমলের এক্সপিরিয়েন্সে আমরা যেটা দেখতে পেয়েছি যে বিএনপি তেল, গ্যাস, জ্বালানি, বিদ্যুৎ, এই প্রত্যেকটা ব্যাপারে লেজে গোবরে সিদ্ধান্ত নিয়েছে। এবং এই সিদ্ধান্ত যেটা হয়েছে, বিএনপির বদনামি শুধু তৈরি করে নাই, বিএনপি সরকারের সুশাসন, পারফরমেন্স প্রত্যেকটাকে প্রশ্নবিদ্ধ করেছে। অতএব আমরা বোধ করছি এটাকে কোনোভাবে প্রাইভেট সেক্টরে দেয়া যাবে না। সরকারের নিয়ন্ত্রণে থেকে কিভাবে এটাকে মডার্নাইজ করা দরকার, সেটা কিভাবে প্রয়োজনে পিপিপিতে যাওয়া যেতে পারে, পাবলিক প্রাইভেট পার্টনারশিপে যাওয়া যেতে পারে, পার্লামেন্টে এটা আলোচনা হওয়া দরকার, স্ট্যান্ডিং কমিটি করা দরকার, ড্রাফট করে সিভিল সোসাইটিতে ছেড়ে দেওয়া দরকার। যারা আমাদের দেশপ্রেমিক এক্সপার্টরা আছেন তারা কি বলেন, তাদের কথা শোনা দরকার। তা না করে যেটা হচ্ছে, এই যে সকল অলিগার্কের আলোচনা আমরা শুনছি, ওই জিকে শামীমের কাছে যাই রেলওয়ে বিক্রি করে দেওয়ার মতো অবস্থা আর কি।
এই ধরনের ঘটনা ঘটলে কোনোভাবে দেশের স্বার্থ রক্ষা হবে বলে আমরা মনে করছি না। জি সাকিব আনোয়ার, এই যে তেল গ্যাস বিদ্যুতে বিএনপি কি আসলে নিজে গবরের অবস্থা করে ফেলছে কিনা এবং যে সংকটটা চলছে? কানাডিয়ান একজন লেখক, চলচ্চিত্র নির্মাতাও, নমি ক্লেইন, ওনার একটা বিখ্যাত বই আছে, দ্য শক ডক্ট্রিন, দ্য রাইজ অফ ডিজাস্টার ক্যাপিটালিজম। এবং বাংলাদেশ হচ্ছে এর একটা মানে উৎকৃষ্ট উদাহরণ। মানে 2010 সালের যে কালো আইন, আমরা যেটা মানে বিদ্যুৎ এবং জ্বালানি দ্রুত সরবরাহ আইন, ইনডেমনিটি দেওয়া হয়েছিল যার মধ্যে দিয়ে। তো এখানে যে ব্যাপারটা হয় যে ধরেন আপনি আসলে একটা ক্রাইসিস তৈরি করেন, কিংবা হয়তো কোনো ক্রাইসিস সত্যিকার অর্থেই তৈরি হয়, সেটা আপনি নিজে থেকে তৈরি করেন কিংবা তৈরি হয়, ওটাকে কেন্দ্র করে আসলে কিছু অর্থনৈতিক পুঁজি করা হয় আর কি। অর্থনৈতিক তৎপরতা শুরু হয়। ফুয়াদ ভাই যেটা কথা বলছিলেন যে একটা ক্রাইসিস হয়েছিল এবং তারপর আমরা হঠাৎ করে দেখলাম যে দুটো কোম্পানি, অখ্যাত কোম্পানি যাদের ওয়েবসাইটও নাই, তাদেরকে আপনি আনার মানে তেল সরবরাহের দায়িত্ব দিলেন, জ্বালানি সরবরাহের দায়িত্ব দিলেন। ঠিক একই রকমভাবে কিন্তু 2010 সালের ওই কালো আইনটা হয়েছিল এবং তারপর আপনি ওই কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রগুলো আপনি মানে কোনো ধরনের কি বলবো মানে যে প্রকিউরমেন্ট অ্যাক্টটাকে আপনি মানে পাশ কাটিয়ে যাওয়ার সুযোগটা তৈরি করে দায় মুক্তি দেওয়া যায়। হ্যাঁ, তো ওই ধরনের বিষয়গুলো যখন আসলে আমাদের সামনে আসে তখন ভয়টা আসে, মানে আমরা পেতেই পারি। কারণ হচ্ছে আমরা যেটা বলছিলাম যে নমি ক্লেইন যেটা আসলে বলার চেষ্টা করেছেন, মানে কানাডিয়ান লেখক, কিন্তু ওইটা আসলে বাংলাদেশ হচ্ছে, বিশেষ করে বাংলাদেশের জ্বালানি খাত হচ্ছে এর একটা প্রকৃষ্ট উদাহরণ। এই কারণে মানে এই ব্যাপারগুলো, আরেকটা বিষয় অবশ্যই ঠিক যে এই যে জ্বালানি খাতের মতো একটা বিষয়, এটা নিয়ে আসলে কোনো একটা গভর্নমেন্টের 5 মাসে জাজ করা যাবে না, এটা ঠিক। কারণ হচ্ছে এটা একটা মানে অনেক সময় নিয়ে এইটার মানে আলোচনাটা হওয়া দরকার, তারা কি করছে সেটা আসলে জাজ করার জন্য একটু সময়ের দরকার। এই কারণে এখনই আসলে এই ব্যাপারটা নিয়ে বলা যাবে না যে বিএনপি আসলে মানে ইচ্ছে করে কোনো ধরনের ক্রাইসিস তৈরি করার চেষ্টা করছে বা সেখান থেকে কোনো সুযোগ খোঁজার চেষ্টা করছে, এখনই আসলে বলার সুযোগ নাই। কারণ বিএনপি ক্ষমতায় আসার সাথে সাথে সে এই যে ফেজগুলো করছে, হ্যাঁ, যুদ্ধ, হরমুজ, এবং এখন তো মানে ইয়েতেও আপনার কি বলে হুতিদের সাথে আবার সৌদি আরবে, ঠিক আছে, বাবেল মামদুদ, সেখানেও সমস্যা শুরু হয়েছে। ফলে একেবারে ক্রাইসিস সে কিন্তু দেখছে। ফলে এই সময় এখনই আসলে খুব বেশি সেখানে জাজ করা। এখন যে গ্যাস সংকট, গ্যাস সংকটটা তো এখন একটা ক্রাইসিস হচ্ছে, সেখান থেকে হ্যাঁ কারিগরি ত্রুটি, ফলে এটা নিয়ে বলছিলাম যেটা যে এখনই আসলে এটা নিয়ে মন্তব্য করা যাবে না, সময় নিতে হবে, দেখতে হবে। আমি একটু শিশির ভাইয়ের 2-1টা কথাকে একটু রেসপন্স করি। একদম প্রথমে তিনি যখন বলছিলেন আর কি মানে রাষ্ট্রপতির ব্যাপারে, যে বিএনপি শেষ পর্যন্ত জল ঘোলা করে খেলো, এনসিপি কিন্তু জল যখন পরিষ্কার ছিল তখন খেয়েছে। কারণ হলো ধরেন এনসিপির যিনি আহ্বায়ক তিনি না এনসিপি খায় নাই, আপনারা আগে ক্যান্টনমেন্ট এবং চুপুর কাছে চলে গেছে। আচ্ছা, মানে ক্যান্টনমেন্টের চুপুর কাছে কেউ হয়তো গেছে, কিন্তু বিষয় হলো যে আপনার তারপরে আবার আমরা কিন্তু ওই মানে বঙ্গভবনেও আবার তাদেরকে যেতে দেখেছি এবং তাদের কাছ থেকে আবার মানে আমরা কি বলে শপথ নিতে দেখেছি। এবং চুপ্পু নিজে যেটা বললেন আর কি, যে আমাকে কিসের বিচার করবে, আমি তো তাদেরকে উপদেষ্টা বানাইছি, আমার কাছে শপথ নিছে এবং তারা আমার কাছে এসেছিল পরে দেখা করতে এবং তারা আমার প্রশংসা করে গেছে। এটা তো এভিডেন্ট, মানে সে বলছে আর কি। যাই হোক, এখন সেটা তারা নিজেরা বলতে পারবে যে কোনটা ঠিক। আর ধরেন ওই এস আলমপন্থী বিএনপির লোকজন যদি চুপ্পুকে সেফ এক্সিট করে দেওয়ার চেষ্টা করে, তাহলে কি আবার এনসিপি এস আলমপন্থী কোন এনসিপি ছিল যে তখন আসলে তার কাছে যাওয়ার দরকার ছিল, তার মাধ্যমেই আসলে তারপরে শপথ নেওয়ার দরকার ছিল, জানি না। আর একটা জিনিস একটু রিকোয়েস্ট করবো এনসিপির যে কোনো নেতার সাথেই যদি আরও কথা হয়, দেখা হয় সামনাসামনি যে কোনো সময় আলাপ আলোচনায়, যে ভাই আওয়ামী লীগের ক্যারেক্টার নিয়েন না। সেটা হচ্ছে এই কারণে একটু বলি, ক্যারেক্টারটা এই কারণে সময় কম। আচ্ছা, মানে এই কারণে নিয়েন না, সেটা হলো যে ভাই এই অভ্যুত্থান আমরা বানাইছি, এই অভ্যুত্থান আমরা করছি, এই অভ্যুত্থান ভাই প্লিজ এভাবে বললেন না। কারণ আব্দুল কাদের কয়েকদিন আগে প্রথম আলোতে তো একটা সাক্ষাৎকার দিছে এবং সেখানে বলছে আসলে ভিতরে ভিতরে কি হয়েছে, কি অভ্যুত্থানের পক্ষে ছিল, কি অভ্যুত্থানের বিরুদ্ধে ছিল। এটা আর একটা বিষয় হচ্ছে যে আপনার ধরেন এই যে এখন বিএনপি সবচেয়ে বেশি আরামে আছে বিরোধী দল নিয়ে, এটা ঠিক না তো। এর আগে জাতীয় পার্টিও যখন বিরোধী দলে ছিল তখন আওয়ামী লীগও শান্তিতে ছিল এবং ওই আমি আর দামি সংসদের একটা রেপ্লিকা আমরা এখন আবার পার্লামেন্টে দেখি। জি জয়লাভ দে শেষে ছোট করে। না সাকিব ভাই যাতে বললো মানে চুপুর ব্যাপারটা দেখেন, আমাদের যারা মানে সিনিয়র পলিটিশিয়ান ছিল এবং যারা আমাদের মানে যাদের জন্য আমরা জুলাই আন্দোলনটা করলাম, যাদেরকে মুক্ত করার জন্য, তারা প্রথম মানে প্রতারিত হলো, বিভ্রান্ত হলো। আমি দুটো শব্দ বলবো, তো প্রতারিত এবং বিভ্রান্ত হলো। তারা আওয়ামী লীগ এস্টাবলিশমেন্টের কথায় তারা ক্যান্টনমেন্টে চলে গেছে। দ্বিতীয়বার তারা বিভ্রান্ত হলো, তারা যুবলীগ নেতা চুপ্পুর কাছে গেছে। এবং তৃতীয়বার যে তারা একটা অনভিজ্ঞতার কাজ করলো, এত বড় একটা মানে সিনিয়র পলিটিশিয়ান যাদের মানে 50 বছর 60 বছর রাজনৈতিক অভিজ্ঞতা আছে, তারা বেগম জিয়ার মুক্তি চাইলে হচ্ছে যুবলীগ নেতা চুপ্পুর কাছে। আচ্ছা আমরা বলেন তো 36 জুলাই যদি না আসতো, এই চুপ্পু মানে জীবনে বেগম জিয়ার মুক্তি দিত?
তাহলে সিনিয়র পলিটিশিয়ানরা এই কাজটা কেন করলেন? ওই সময় কি এনসিপি ছিল নাকি এনসিপির রোল ছিল না এনসিপি দাবিটা করছে? বরং আমাদের তো তখন অনেকটা মাইনাসই করে দেওয়া হয়েছিল। ওনারা নিজেরা সিনিয়র পলিটিশিয়ানরা মানে যোগ্যতা আন্দোলনের দলগুলো একটা সিদ্ধান্ত নিয়ে নিছেন, তারা এই সংবিধানের ভিতরে থাকবেন, এটা মেনে চলবেন, চুপুর কাছে সবকিছু করবেন। পরবর্তীতে যখন রাষ্ট্রপতি মানে পদত্যাগ দাবি হলো, বিএনপির একটা গ্রুপ গেল পদত্যাগের জন্য, এনসিপির গেল, সবাই গেল, বা ছাত্র জনতা সবাই গেল। বিএনপির হাইকমান্ড থেকে বলা হলো যে না, রাষ্ট্রপতির তারা পদত্যাগ চায় না। তখন রাষ্ট্রের স্থিতিশীলতার স্বার্থে নাহিদ ইসলাম অনেককেই বললো যে না, এই পদত্যাগ দাবিটা বিএনপি চাচ্ছে না, আমরা সবাই চুপ হয়ে যাই। যদি বিএনপি এই দাবির সাথে এগ্রি করতো তাহলে কি নাহিদ ইসলাম না করতো? তখন বিদ্যুৎ জ্বালানি খাত নিয়ে ছোট করে বিদ্যুৎ জ্বালানি খাত নিয়ে যেটা আমি আপনাকে বলি, ধরেন শেখ হাসিনা বিদ্যুৎ নিয়ে একটা বড় ধরনের ক্রাইম করে চলে গেছে আমাদের কাছে। সে একটা ইন্টিগ্রেটেড গ্রিড করার জন্য সে মানে ইন্ডিয়া, নেপাল, বাংলাদেশ মিলে, যাতে আমাদের এই মানে এনার্জি যেটা মানে মানে এনার্জি সিকিউরিটি যাতে না থাকে। এবং এই ক্রাইম থেকে কিন্তু আমরা এখনো বেরোতে পারি না, যে আদানি চুক্তিটার কথা ভাই নিয়ে আসলে। এখন যে প্রাইভেট সেক্টরে আবার দিয়ে দিচ্ছেন, একটু আরেকটা ক্রাইম হবে। এবং ওনারা অনেকটা আমাদের সাথে এমন আচরণ করবেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো। কারণ বিদ্যুৎ জ্বালানি সেক্টরের প্রতিষ্ঠানগুলো এত মাফিয়া, আপনারা এরা ক্রাইম করার আপনি 10 বছর পরে টের পাবেন কি ক্রাইমটা করে গেছে। এই যে সরকার যে ধরেন আপনার জ্বালানি সংকট বা যেগুলো আছে, এটাতে একটা সাস্টেনেবল সমাধান চায় না। আর প্রমাণটা হচ্ছে দেখেন, রিনিউয়েবল এনার্জি দিকে কোনো মনোযোগ দিচ্ছে না। অথচ ইরান আমেরিকার যুদ্ধের সময়ে বলা হয়েছিল রিনিউয়েবল এনার্জির জন্য ব্যাপক কাজ করতেছে। এখন পর্যন্ত আমাদের 1000 মেগাওয়াট রিনিউয়েবল এনার্জি হচ্ছে না। আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, পাকিস্তান, তারা কিন্তু ভালো আগাইছে। এখনো যদি সরকার চায় রিনিউয়েবল এনার্জি, যদি আমাদের যে সরকারি প্রতিষ্ঠানগুলোতে আছে 5 থেকে 7000 রিনিউয়েবল এনার্জি করা যেতে পারে, ওইদিকে মনোযোগ দিবে না। ফসিল ফুয়েল যেখানে কমিশন খেতে পারবে, হাতে একেবারে সময় নির্বাচন, ওই জায়গায় বেশি মনোযোগ। বিদ্যুৎ জ্বালানি খাতে আসলে বিএনপি সবসময় একটা লেজে গোবরে অবস্থা করে ফেলে। দেখেন এইখানে যেটা বলছে, অনেকেই অনেক কিছু বলছে। ফুয়াদ ভাইয়ের এই কথাটা আমি খুব কষ্ট পেলাম যে বিএনপি যখন দায়িত্ব নেয় তখনই একবার এই আমেরিকার সাথে ইরানের যে যুদ্ধটা হলো এতগুলো দেশ সহ, সেখানে কি করার ছিল? যদি ওই সরকার নামতো, বিএনপি মন্ত্রী বারবার করে বলেছিল কি যে বিদ্যুৎ জ্বালানি যা আছে আমাদের 2-3 মাস চলবে। কেউ কিন্তু বিশ্বাস করে নাই। তারা কিন্তু কে বা কারা, এই যে ষড়যন্ত্রের কথা বললাম, কে বা কারা, তাদেরকে লম্বা লাইন লাগাই দিল, মানুষ মারা গেল, মানুষ আহত হলো, মানুষ রাতে ঘুমালো ওইখানে। যখন যেই মাত্র কমিটি করলো 5 সদস্য, পরের দিন থেকে আপনি খেয়াল করেন কারো কোনো লাইন নাই, দামও বাড়লো, আর কোনো লাইন নাই। আবার এখন আবার যুদ্ধ শুরু হয়েছে। এটা কি বিএনপি জানতো? যেখানে যুদ্ধের কথা কি বলছে, আমেরিকাও বলছে, ইরানও বলছে যে যুদ্ধ শেষ, আর কিছু হবে না। আবার যে এটা 3-4 সপ্তাহ বেসরকারি খাতে হবে ছাড়া নিয়ে, বেসরকারি খাতে আপনার, আমি মনে করি যে উন্নত দেশগুলোতে আপনার প্রায় সবই কিন্তু বেসরকারিদের হাতে। কিছু সরকারি লোকরা ওটা মেইনটেইন করে, খোঁজ খবর নেই, সরকারি তো উন্নত দেশগুলোর মতো যদি বাংলাদেশ উন্নত বলেন তাহলে এটা হতে দুষ্কর। আপনাদের 4 জনকে আজকে স্টুডিওতে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। দর্শক, পাবলিক পার্লামেন্ট আছে এ পর্যন্ত, আগামীকাল আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।